নার্সদেরকে মিনিমাম 7 ক্লাস দিতে হবে, মানে আমরা যেমন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের যে গ্রেডটা থাকে তা দিতে হবে, এবং ক্রমান্বয়ে সে কিন্তু প্রমোশন পাবে। ওনাদের মধ্যে কিছু নার্স ম্যানেজার হবে, কিছু নার্সদের বস হবে, এবং আমি যেটা চাই যে নার্সদের যিনি ডিজি হবেন উনিও নার্স হবেন, কিন্তু পাশাপাশি এটাও তাকে থাকতে হবে, তাকে কিন্তু দক্ষতা এবং যোগ্যতাগুলো এর মাঝখানে তৈরি হয়ে যেতে হবে। নার্স প্র্যাকটিশনারদেরকে অ্যালাউ করা কোয়াক ডাক্তারদের চাইতে অনেক বেশি ভালো। পল্লী চিকিৎসক তৈরি না করে নার্স প্র্যাকটিশনারদের অনেক বেশি নিরাপদ, কারণ তারা অনেক বেশি শিক্ষিত। কারণ হচ্ছে কেউ হয়তো ডিপ্লোমাধারী, কেউ হয়তো বিএসসি করা, কারণ একাডেমিক নলেজের দিক থেকে তাদেরকে যদি একটু আরও স্ট্রাকচার করা যায় তারা অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ফিলিপাইন একটা দেশ, তাদের প্রধান রেমিটেন্স অর্জনের খাত কিন্তু নার্সিং। আচ্ছা, তারা কিন্তু নার্সিং নার্স এক্সপোর্ট করে সর্বোচ্চ রেমিটেন্স অর্জন করতেছে। তো বাংলাদেশে এত বিশাল জনগণ, এত মানে বেকারত্ব, আমরা চাইলে কিন্তু এটাকে একটি নার্সিং শিল্পতে পরিণত করতে পারি রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে। ঢাকা শহরে 70% প্রাইভেট হাসপাতালের নার্সদের, যারা নার্স হিসেবে ছিলেন আপনারা, নার্সিং প্র্যাকটিস করতেছে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন নাই। টুকটাক হলেও কিন্তু ভুয়া চিকিৎসক এরা হচ্ছে, অভিযান হচ্ছে, কিন্তু একই ক্লিনিকে কোনো ভুয়া নার্স কিন্তু এরা হচ্ছে না। একটা রুম নিয়ে একটা নার্সিং ইনস্টিটিউট দিয়ে ফেলছে। আমরা কিন্তু হিউম্যান বিং নিয়ে কাজ করি, আমি ব্যাংকে টাকা গুনি না, মানব দেহ নিয়ে কাজ করি। তো সেখানে আমাকে তো অতটাই এমপ্যাথেটিক হইতে হবে। তো টিচিং যারা দিচ্ছে, যারা টিচিং প্রোভাইড করছে, টিচিং ইনস্টিটিউটগুলো, তারা যদি শুধু বিজনেসটাকেই ধরে মানে মাথায় রেখে কাজ করে তাহলে তো হবে না। তার কোয়ালিটিফুল টিচার আছে কিনা, তো কোয়ালিটিফুল টিচার তারা পাচ্ছে না, তারা নিচ্ছে না, তাদের স্যালারি বেশি দেওয়া লাগবে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নার্স দিবসে মেডিভয়েসের আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু নাঈম মনির। আজকে আমরা কথা বলবো নার্স পেশারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সংকট সম্ভাবনার দিকগুলো কী কী, এই সামগ্রিক বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় আজকে তুলে ধরতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন 2 জন নার্স এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের আসলে সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি চিকিৎসা কার্যক্রম বা সেবা কিন্তু আলোর মুখ দেখে আর কি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে। উপস্থিত আছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব আসাদুজ্জামান জুয়েল, এবং সর্ববামে আছেন আইসিডিডিআরবির সিনিয়র স্টাফ নার্স শাহিনা পারভিন, এবং বিএমইউর অনকোলজি ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবছর আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। এবার এই মানে যে থিমটির আসলে তাৎপর্য কি, শুরু আপনার কাছে শুনতে চাই আর কি, শাহিনা পারভিন। আচ্ছা, থিমটা হলো যে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। তো আমাদের জানতে হবে আসলে ক্ষমতায়ন বিষয়টা কি। ক্ষমতায়নটা হলো যে আমি কোনো কাজ করার জন্য আমাকে অথরাইজড করা হয়েছে কিনা, এই কাজটা আমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো কিনা, যেমন কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্টলি আমি ডিসিশন নিতে আমি অথরাইজড কিনা, সেটা হলো ক্ষমতায়ন। তো এই ক্ষমতায়নটা যখন হয়, নার্সিং কেয়ারটা হলো যে কম্প্যাশনেট কেয়ার বলতে আমরা কি বুঝি, সেটা হলো এমপ্যাথেটিক কেয়ার এবং রেসপন্সিবল কেয়ার। তো এমপ্যাথেটিক কেয়ার আমি আমার নার্সিং প্রফেশনের স্কিল থেকে আমি দিতে পারি, কিন্তু যখন আমি রেসপন্সিবল কেয়ার দিতে যাই তখন আমাকে এম্পাওয়ারমেন্ট দরকার হয়। যে কোনো একজন পেশেন্ট যখন আসে, ফার্স্ট যে লুকিংটা সেখানে তারা নার্সকেই দেখতে পায়। তো এবং সেই পেশেন্টের যে কন্ডিশনটা প্রায়োরিটিস বেসিসে নিতে হয়, সেখানে যদি নার্স এম্পাওয়ার্ড না থাকে তাহলে প্রপার ডিসিশনটা নিতে পারে না। দেখা যায় যে ওই মুহূর্তে ডাক্তার নেই কাছে, হয়তো অন্য পেশেন্ট দেখতে গেছেন বা রাউন্ডে গিয়েছেন, তো সেখানে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশনটা নিতে গেলে তাকে এম্পাওয়ার্ড হতে হয়। মানে এক্ষেত্রে আপনি কোনো সীমাবদ্ধতা দেখছেন কিনা, বা আপনারা কি মনে করছেন বিষয়টা নিয়ে? সীমাবদ্ধতার আমি আইসিডিডিআরবির নার্স, যদি আইসিডিডিআরবির পার্সপেক্টিভ বলি, সেখানে আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা আইসিডিডিআরবিতে অলমোস্ট এম্পাওয়ার্ড। পেশেন্ট কেয়ারের ব্যাপারে যে কোনো ডিসিশন আমরা কোলাবোরেটলি নেই উইথ দ্য ডক্টরসদের সাথে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে একদম টোটালি এটা লিমিটেশন আছে। তারা নার্সরা একটা প্যারাসিটামল রুগীকে দিবে, জ্বর দেখার পরে একটা পেশেন্টের 100 ডিগ্রি উপরে টেম্পারেচার, তাকে যে একটা প্যারাসিটামল দিবে সেই ইয়াটাও নাই, নার্সদের এম্পাওয়ারটা নেই। সেখানে ডক্টরের অর্ডারের অপেক্ষায় থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, এখানে টোটালি নার্সরা লিমিটেড ডিসিশন নিতে পারে না তারা।
আচ্ছা, আকরাম স্যার, আপনি আসলে কি মনে করছেন যে এই জায়গাটায় আসলে বৈশ্বিকভাবে কিভাবে প্রোটোকলটা মেনটেন হয়? বাংলাদেশে আইসিডিডিআরবি কথা শাহিনা পারভীন উনি বললেন, আপনি আসলে এই জায়গা থেকে একটু সমন্বিতভাবে কিছু বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক নার্স দিবসে প্রতি বছরই বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে। আমরা প্রতি বছর করি। আপনি জানেন যে আমি দীর্ঘদিন স্কোয়ারে ছিলাম, লাস্ট 17 ইয়ার্স। জি, এটা বড় সময় আমি স্কোয়ারে কাটিয়েছি। প্রতি বছরই ওখানে হয়, অনেক অর্গানাইজড, অনেক ভালো। আমি খুব অল্প কিছুদিন আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যোগদান করেছি। আমার এক্সপিরিয়েন্স হলো 2003 সালে আমি প্রথম থাইল্যান্ডে একটা ট্রেনিং করতে যাই ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। তখন ওই সময় বাংলাদেশ থেকে একজন নার্স গিয়েছিলেন ওখানে, যিনি বান্দরবান থেকে। ওনার কোয়ালিফিকেশান ছিল, উনি মেট্রিক পাস ছিলেন, যে কোয়ালিফিকেশান ছিল উনি মানবিকে ছিলেন, 3rd ডিভিশন ছিল। আর এর পাশাপাশি আমরা যখন থাইল্যান্ডের নার্সদেরকে দেখলাম আমি, তখন আমার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসলো যে আসলে নার্সদের, যে থাইল্যান্ডে যদি আপনি দেখেন যে ডক্টররা একটা কাজ করে, জি, নার্সরা একটা কাজ করে, আর ফার্মাসিস্টরা একটা কাজ করে। ওষুধগুলো কিন্তু ফার্মাসিস্টরা ডিসপেন্স করে। তো এই যে সমন্বিত কাজগুলো, এই প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা কাজের রোল আছে, আবার কম্বাইনেটের রোলও আছে, দুটোই আছে। তো বাংলাদেশে আসার পরে তখন মানে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম রান করছিল, ওইটার সাথে আমি খুব যুক্ত ছিলাম। তখন আমরা চিন্তা করলাম যে আসলে হোয়াট টু ডু, যে আমাদেরকে নার্সকে এমন একটা লেভেলে নিয়ে আসতে হবে যাতে করে ডাক্তারদের সাথে কমনলি একসাথে একটা টিমে কাজ করতে পারে। সেজন্য আমরা চিন্তা করলাম যে তাহলে নার্সদের আসলে একটা বিএসসি নার্সিং শুরু করা দরকার। আচ্ছা, প্রথম 8টা সরকারি মেডিকেল কলেজে, পাশাপাশি যে সমস্ত নার্স ডিপ্লোমা আছেন তারা যাতে করে কনডেন্স করে বিএসসি করতে পারেন সেই সুযোগগুলো তৈরি করা। কারণ হচ্ছে আপনি যে মেধাবী লোকগুলোকে যদি নার্সিং পেশায় না নিয়ে আসতে পারেন, জি, তাহলে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা যারা একটু ভালো রেজাল্ট করা তাদেরকে না আনতে পারলে আপনি সমন্বিত কাজ করতে পারবেন না। পৃথিবী এখন এমন একটা জায়গাতে গেছে যে ডক্টররা অনেক স্পেসিফিক কাজ করবে, নার্সরা তাদের পাশের কাজগুলো করবে। এই দুইটা টিম একসাথে না হলে, আপনি যদি একটা অপারেশন থিয়েটারে দেখেন, নার্স এবং ডক্টর যদি কম্বাইন টিম কাজ না করতে পারে, তাহলে ডাক্তারদের পক্ষে কাজ করাই সম্ভব না। একটা কার্ডিয়াক সার্জারি বড় একটা জিনিস, আপনি করতে পারবেন না। আর একটা রোবোটিক সার্জারি, প্রত্যেকের একটা ডিফাইন কাজ আছে এবং এক একটা নার্স। তারপরে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করি, তখন আমার যিনি বস ছিলেন দুয়াং বিজি শঙ্কুবল, উনি ছিলেন নার্স, আসলে উনি ডক্টরেট ছিলেন। তো আমার একটা মাথায় ছিল যে আমি আসলে নার্সদের কিছু, এই যে আমাদের যে মহাখালীতে নার্সিং কলেজ আছে, ওখানে ক্লাস নিতাম। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমি কেন ক্লাস নেব? হোয়াই দ্য নার্স এডুকেটেড না কেন? আচ্ছা, নার্সরা কেন পিএইচডি করবে না? নার্সরা কেন এমএসসি করবে না? নার্সরা কেন মাস্টার্স করবে না? এখন আমি দেখেছি যে নার্সদের অনেকে পিএইচডি করেছেন, অনেকে উই ওয়ান্টেড অ্যাকচুয়ালি, কারণ ক্ষমতায়ন কিন্তু এটা আপনার এটা একটা ক্ষমতায়ন যে আপনার নার্সরা নিজেরা নিজেদের কাজগুলো করবে এবং ডাক্তারদের সাথে এই কম্বাইন্ড একটা টিম ছাড়া আপনি আসলে কাজ করতে পারবেন না। তো বর্তমান প্রেক্ষাপটে আমার সাথে ওই আরেকটা মিডওয়াইফারি নার্স গ্রুপের সাথেও আমি কাজ করেছি এবং দুয়াংবুদি সংঘবলের কারণেই, জি, এবং উনি আমাকে চাচ্ছিলেন যে আমি কাজগুলোর সাথে যুক্ত থাকি, এটা ন্যাশনাল নার্সিং স্ট্র্যাটেজি হোক। মানে আমার কথা হলো নার্সদেরকেও ক্ষমতা হতে। তো ওই সময় আমরা কিন্তু মিডওয়াইফারি গ্রুপটাকে আলাদা করলাম। আলাদা করার পরে আরেকটা কাজ হলো যে নার্সিং কাউন্সিলের নামটা শুধু নার্সিং কাউন্সিল ছিল আগে, এটা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল হলো, এবং এই কাজগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম। আরেকটা কাজের সাথে আমি যুক্ত ছিলাম যে আমরা বলেছি ডাক্তাররা যেমন স্পেশালিস্ট হচ্ছে, নার্সরাও স্পেশালিস্ট হবে। কেউ শুধু ওটিতে কাজ করবে, কেউ আইসিইউতে কাজ করবে, কেউ অনকোলজিতে কাজ করবে, ক্যান্সার কেয়ারে কাজ করবে, আবার কেউ হয়তো কার্ডিওলজিতে কাজ করবে, কার্ডিয়াক সার্জারি টিমের সাথে কাজ করবে। তো এমন একটা দিনে একটা মানুষ সব কাজ করতে পারে না। যেমন আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট, এবং আপনারা জানলে খুশি হবেন, এনারা নিশ্চয়ই জানেন যে একটা নার্সদের একটা কিন্তু 1 ইয়ারের কিন্তু একটা অনকোলজি কোর্স চালু হয়েছে, স্পেশালিস্ট কোর্স কিন্তু নার্সদের। তারা কিন্তু বিএসসি করা বা অন্যরা করা ওখানে কিন্তু কাজ করতে পারে। এখন এটার মধ্যে কুমুদিনীতে আপনার নার্সদের কিন্তু 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু আছে কুমুদিনী হসপিটালে, যেটা হলো আপনার টাঙ্গাইলে। তো আমি নিজেও ওখানে গিয়েছি। তো ওইটার একটা রিভিউয়ারও আমি ছিলাম, যেটা এই রিভিউয়ারের মধ্যে আমি একজন ছিলাম। তো এই আমার কথাটা হলো যে আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আপনি একটা মানুষকে বিএসসি পাস করাবেন, তাকে যদি সামাজিকভাবে সম্মান না দিতে পারেন, চাকরিতে সম্মান না দিতে পারেন, তাহলে সে কী করে ওই জায়গাটাতে থাকবে? তখন আমরা বললাম যে নার্সদেরকে মিনিমাম সেকেন্ড ক্লাস দিতে হবে। মানে আমরা যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের যে গ্রেডটা থাকে তা দিতে হবে, এবং ক্রমান্বয়ে সে কিন্তু প্রমোশন পাবে। ওনাদের মধ্যে কিছু নার্স ম্যানেজার হবে, কিছু নার্সদের বস হবে,
এবং আমি যেটা চাই যে নার্সদের যিনি ডিজি হবেন উনিও নার্স হবেন। হ্যাঁ, হয়তো আজকে হচ্ছে না, কিন্তু আগামী দিন তাকেই হতে হবে, কারণ যার কাজ তাকেই করতে হবে, কারণ সে যখন অভিজ্ঞতা নিয়ে কাজটা করবে। তো কিন্তু পাশাপাশি এটাও তাকে থাকতে হবে, তাকে কিন্তু এই দক্ষতা এবং যোগ্যতাগুলো এর মাঝখানে তৈরি হয়ে যেতে হবে, তাকে এগুলো পারতে হবে। জি। তখনই কিন্তু আমরা হয়তো বাংলাদেশে যদি আপনি শুধু ভাবেন যে ডাক্তাররা যদি সমন্বিত একা চিকিৎসা, এটা সম্ভব না। কারণ হচ্ছে উনি খুব ভালো করে বলেছেন যে আসলে সার্বক্ষণিকভাবে রোগীর সাথে কিন্তু থাকে হলো নার্সরা। ডাক্তাররা আমরা যাই, একটা অর্ডার দিই, একটা কিছু করি, একটা কিছু বলি, কিন্তু সার্বক্ষণিক যে মানুষগুলো ফলো আপ করে, পেশেন্টকে দেখে, এরা কিন্তু নার্সরা। তো দুই গ্রুপের সমন্বিত চেষ্টা ছাড়া আপনি ভালো হেলথ কেয়ার কখনোই দিতে পারবেন না। স্যার, আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই। শাহিন আপার কথায় আসলে সমন্বিত, মানে ওনার ইন্ডিপেন্ডেন্টলি যে ডিসিশন নেওয়ার যে বিষয়গুলো থাকে সেই ব্যাপারে কথাবার্তা বলেছেন। সাম্প্রতিক সময়ে এই রিলেটেড একটা বিষয় হচ্ছে আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে যে কিছু মানে অভিযোগ ছিল কিশোরগঞ্জ সৈয়দ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং বরিশাল মেডিকেল কলেজে একাধিক রোগী মৃত্যুর ঘটনা এসেছে আর কি। তো এখানে আমরা যখন জানতে পারলাম, সময়টা মোটামুটি সকাল ভাগের ছিল আর কি, যখন কোনো চিকিৎসক ছিলেন না, ইন্ডিপেন্ডেন্ট ওনার ডিসিশন নেওয়ার একটা ব্যাপার ছিল। তো এখানে আসলে যে রোগী মৃত্যুর ঘটনাগুলো, এটা আসলে কোনো বিপত্তির কারণ হবে কিনা, এটা আসলে যদি শাহিন আপা যেটা বললেন, যদি এটি হয় তাহলে এক্ষেত্রে আসলে এই সংকটগুলো আরও তৈরি হওয়ার সুযোগ বা আশঙ্কা থাকে কিনা? ধন্যবাদ মেডিভয়েসকে, ধন্যবাদ বিশ্ব নার্স দিবসে মেডিভয়েস এই সুন্দর আয়োজন করেছেন। স্যারকেও ধন্যবাদ, উনি এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের সকল পেশায় সংকট রয়েছে, সবারই কাঙ্ক্ষিত যে পরিস্থিতি তৈরি হওয়া দরকার সেটা আসলে কোনো পেশাই নাই। চিকিৎসকরা অনেক কষ্ট করেন, অনেক ওভার লোড নিয়ে কাজ করছেন, কিন্তু আজকে এটা যে আমাদের প্রাতিবদ্ধ বিষয়টা, এটা কিন্তু আমাদের না, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস, আচ্ছা, তাদের তো আমরা বাংলা করে নেই, মন্ত্রণালয় থেকে অনুমতি নেই। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি এটার বাবত্ব নিয়ে কথা বলতে চাই, তাহলে দেখবেন যে নার্সদের এম্পাওয়ার করতে হবে। এটা বিশ্বব্যাপী স্বীকৃত প্রাতিবদ্ধ বিষয়। এম্পাওয়ার বলতে আবার ওই মানে আমরা অনেকে ভুল বুঝি, ভুল শুনি, ভুল ব্যাখ্যা করি। স্যার ইতিমধ্যে বলেছেন, সুন্দরভাবে বলেছেন, প্রত্যেক ক্ষেত্রে আমার যেটা যোগ্যতা, আমার যেটা মর্যাদা, আমার প্রাপ্যতা, সেটা নিশ্চিত করতে হবে নার্সিং সেক্টরের উন্নয়নের জন্য। আর নার্সিং সেক্টরের উন্নয়ন হলেই কিন্তু রোগীর সেবা বাড়বে, ব্যয় উপকৃত হবে। এটা যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো এক্সপার্টের কাছে, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য বাইরের কথা বললেও আমরা জানতে পারি যে যে দেশে নার্সিং ব্যবস্থাপনা যত উন্নত, সে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা তত উন্নত। এবং যারা ভিআইপি রোগীরা দেশ থেকে বিদেশ যে চিকিৎসা দিচ্ছেন, তারা শুধু নার্সিং ফ্যাসিলিটির জন্য, নার্সিং ম্যানেজমেন্টটাকে পছন্দ করেন বিদায় কিন্তু ওইখানে যান। আমাদের চিকিৎসকরা কিন্তু অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন। এই চিকিৎসকরা দেশের বাইরে গিয়ে কিন্তু কাজ করছেন সুনামের সাথে। শুধু নার্সিং ব্যবস্থাপনার জন্যই আমাদের রোগীগুলি বিদেশ যাচ্ছে। এখন কথা হলো যে দেখেন, আমাদের শিক্ষায় বৈষম্য রয়েছে, আমাদের সরকারি ক্ষেত্রে চাকরিতে বৈষম্য রয়েছে, আমাদের প্রাইভেট সেক্টরে একটা ডিজাস্টার রয়েছে। আচ্ছা, তো এগুলি যদি আমরা সমন্বিত উদ্যোগ না নিই, আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনা জনকল্যাণমূলক হচ্ছে না, হবেও না। এখানে স্যারের মতো যারা দায়িত্বশীল যারা রয়েছেন, যারা জনগণকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, স্বাস্থ্য সেবাকে উন্নত করতে চান, আমি মনে করি ওনারা অনেক ক্ষেত্রে অসহায় ফার্মাসিউটিক্যালস মালিকদের কাছে, অসহায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে, একদম কৃষি খামার থেকে শুরু করে একটি পণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণ, বাজার থেকে কিনে আপনি রান্না করে খাবেন, এই পুরো প্রক্রিয়ায় রোগী তৈরির একটা সিস্টেম করে রাখা হয়েছে। তো আঘাত করতে হবে সব জায়গায় যেখান থেকে সমস্যা শুরু হয়। এই জন্য বর্তমান সরকার অনেক ক্ষেত্রে যে আন্তরিকতা দেখাচ্ছেন যে প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দিতে হবে এবং প্রিভেন্টিভ মেজারটাকে গুরুত্ব দিতে হবে। তো এটার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এই সকল ক্ষেত্রেই নার্সদের এম্পাওয়ারমেন্ট লাগবে। স্যার যেটা বলছেন যে বিশেষজ্ঞ তৈরি করতে হবে, স্যার তো অনকোলজির চেয়ারম্যান, সেখানে নার্সদের স্পেশালিস্ট কোথায়? স্যার চেষ্টা করতে পারছেন না, উনি চেষ্টা করলে উনি হাঁপায়া যাবেন, কিন্তু শেষ পর্যন্ত পারবেন না। অনেক প্রতিবন্ধকতা, অনেক আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা, অনেক আন্তঃপেশা প্রতিবন্ধকতা, নানান ধরনের প্রতিবন্ধকতা আসে। আমাকে আপনি 1 বছর ডিপ্লোমা কেন, আমাকে আপনি 5 বছর কোর্স করালেন, কিন্তু ওই কোর্সের মর্যাদা দিলেন না। ওই কোর্সকে ধারণ করার জন্য আমার ওইখানে কোনো পদ নাই,
ওই স্পেশালিস্ট পদ নাই। তা আমি যখন দেখবো এখানে আমার এটা সমস্যা হচ্ছে, আমার যদি তো মূল্যায়ন না, আমি সেখান থেকে তো লিপ নিবো, অন্য জায়গায় মূল্যায়ন পেলে চলে যাবো, আমার সে সুযোগ থাকে, সরকারের তো কোনো সুযোগ নেই আমাকে আটকায় রাখা। আচ্ছা, কিন্তু আমার যদি পোস্টিং অনকলে যেতে হয়, আমার বদলিতে যদি রংপুর হয় সে অনকলে যেতে হবে, আমার যদি প্রমোশনটা অন্য জায়গায় হয় অনকলে যেতে হবে। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার স্পেশালিস্ট নার্স তৈরি হচ্ছে, কিন্তু পদ নেই। বিদেশ থেকে স্পেশালিস্ট কোর্স করে আসছে, আমাদের মাস্টার্স বিদেশ থেকে করতেছে, অনেকে এমপিএস পিএইচডি করতেছে, জি। আরও কোর্স রয়েছে, এমনকি বাংলাদেশও সারা শুরু করছেন, অনকোলজি শুরু করেছেন, জেনেটিক শুরু করেছেন, আইসিইউ শুরু করেছেন, কোর্স আমাদের নার্সরা করছে। কিন্তু যখন পোস্ট নাই, মূল্যায়ন নাই, তখন আস্তে আস্তে এই কোর্সগুলো এই সংকটগুলো আসলে দূর হওয়া দরকার। এখানে শাহিনা আপার কথার মধ্যে একটা বিয়ে ছিল যে আসলে এম্পাওয়ারমেন্টের যে বিষয়গুলো আছে আর কি, সেই জায়গায় একটু চলে যাওয়ার মানে এটা নিশ্চিত হওয়ার একটা ব্যাপার। তো এটি আসলে মানে আমাদের ভিতরে একটু খটকা তৈরি হয়েছে গণমাধ্যম কর্মী হিসেবে, যখন 3টি ঘটনা আমি দেখলাম যে আসলে রোগীর মৃত্যুর ঘটনা, তো সেখানে আমি দেখলাম যে তখন কোনো চিকিৎসক তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন না। মানে এই জায়গাটাই আসলে সমন্বয়টা কীভাবে করবেন, মানে এখানে আসলে সংকটটা কী? কোনো রোগীর মৃত্যু কোনো স্বাস্থ্যকর্মী চিকিৎসক না যায় বলি আমরা কেউ কামনা করি না, তারপরও অনেক ক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটে, এটা শাস্তিও হয়, কেউ ঘটতেছে তারপরেও। জি, এটা আমরা চেষ্টা করি জনমত তৈরি করার জন্য, আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম। মানে ওই ঘটনা কী পেয়েছিলেন আপনারা আসলে? এই ঘটনা তদন্ত হচ্ছে, তদন্ত বিষয় নিয়ে আমাদের কথা বলা এটা এখন একটু মুশকিল। তবে আমরা যতটুকু নিজেদের তরফ থেকে জানতে গিয়েছি, খবর নিয়েছি, আমরা দেখলাম যে কিছু কিছু অ্যানেস্থেটিক ড্রাগ সেগুলির লেভেল অনেকটা একই রকম। আচ্ছা, তো এখন একটু মানে কথা বলতেই হয়, যেহেতু বলার দায়িত্ব পেয়েছি, যখন বাজারে কোনো ওষুধ প্রক্রিয়াজাত করা হয়, লেবেলিং করা হয়, সেটা কিন্তু জানানোর জন্য চিকিৎসকদের পিছনে কিন্তু কোম্পানি লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করে। আচ্ছা, একটা মোড়ক উন্মোচনের প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামে কিন্তু নার্স দাওয়াত পায় না, জানেই না কি হচ্ছে। তো এটাও মানে সিস্টেম, আমাদের সমন্বিত কাজকর্মের মারাত্মক অভাবের কারণে এটা ওই হচ্ছে। চিকিৎসক যারা রয়েছেন আমাদের, দেখেন স্থানীয় প্রশাসন একদম উপজেলা হেলথ কমিশন শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত কিন্তু আমাদের টিম লিডার চিকিৎসক, প্রশাসনিক প্রধান চিকিৎসক অনেক ক্ষেত্রেই কিন্তু, আমি বলবো অনেক ক্ষেত্রেই কিন্তু আন্তরিক রয়েছেন, কিন্তু দুই এক জায়গায় যে সমস্যাগুলি হচ্ছে, সমন্বয়হীনতা হচ্ছে, সেখানে ঘটনাগুলি ঘটছে। তাই এগুলি যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে মানে এগিয়ে আসতে হবে, সবাইকে এই যে সেমিনার সিম্পোজিয়াম যেগুলি হেলথ রিলেটেড বিষয়ভিত্তিক, এখানে ফার্মাসিস্টদেরকে সম্পৃক্ত করতে হবে। জি, ধন্যবাদ। আমরা একটু পরের প্রসঙ্গে যাচ্ছি, স্যারকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের নার্সিং পেশা আসলে ভবিষ্যৎটা ওনারা বলবেন, আপনার জায়গা থেকে আসলে আপনি কি মনে করছেন, কি দেখছেন আসলে যে প্রক্রিয়া এগুচ্ছি আমরা? আমি মনে করি যে আসলে যেই সময়টা থেকে বিএসসি নার্সিং শুরু হলো সেটা প্রায় অনেক দিন হয়ে গেল, আজকে প্রায় 10 থেকে অলমোস্ট 20 ইয়ার্সের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, সেই সময় কিন্তু নার্সিং স্ট্র্যাটেজি করার কথা তার, বাট ওই সময় সরকার সিদ্ধান্ত নিল পরবর্তী সময়ে হয়। মানে সম্ভাবনা অনেকখানি আছে, কারণ হচ্ছে বিএসসি নার্সিং ইস্যু হয়েছে, এগুলো মানে পরিবর্তন হচ্ছে না তা না, পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তনটার সাথে আমাদের নার্সদের যেরকম খাপ খায় নেওয়ার বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না, কারণ ডক্টর নার্সের যে কোঅর্ডিনেশনটা সেটা কিন্তু আসলে আসতেছে না। এটা কারণ হচ্ছে আমি হয়তো একজনকে বিএসসি তৈরি করলাম, বিএসসি তৈরি করলে হবে না, তার প্র্যাকটিক্যালি ওই কাজে ওই স্ট্যান্ডার্ডে তাকে চলে যেতে হবে। গেলে কিন্তু কোনো দেখবেন যে দুটো গ্রুপ একসাথে খুব স্মার্টলি কাজ করতে পারবে। আপনি যদি দেখেন যত বড় বড় কর্পোরেট হসপিটালগুলো আছে ওখানে কিন্তু এই সমস্যাটা অনেকখানি কম। কেন কম? কারণ হচ্ছে নার্সরাও কিন্তু অনেক স্মার্ট কিন্তু কাজকর্মে, এবং এভরি ওয়ান ইউজ টু নো হাউ টু ইউজ এ কম্পিউটার, হাউ টু ইউজ আদার থিংস, কোন জিনিসটা কী, হ্যাঁ কুইকেস্ট টাইমে ডক্টরকে কীভাবে ইনফর্ম করতে হবে, ডক্টরকে জানাতে হবে, এই জিনিসগুলো কিন্তু তারা জানে। কিন্তু সারা পৃথিবীতে আপনার যে কথাটা আপনি বলেছেন যে একটা আলোচনা যেটি একটু আগে এসছে, যে একজন রুগী কীভাবে কখন কী হলো, নার্সদের ক্ষমতায়নের, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে ক্ষমতায়নের, সেক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে পৃথিবীর সব দেশগুলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ জিনিসগুলোকে অ্যালাউ করে, যে কোনটা আমরা করব কোনটা করব না, এটাও একটা আন্তর্জাতিক গাইডলাইনের মাধ্যমেই করে। এরকম না যে সব কিছু সব করতে পারবে, কারণ হচ্ছে মনে করেন আমি হলাম অনকোলজিস্ট, এখন আমাকে যদি বলেন কোনো কাউকে ট্রাকিস্টোমি টিউব দিতে, আমি কিন্তু পারবো না। আচ্ছা, কারণ স্পেশালিটিগুলো আলাদা, এবং নার্সদেরও কিন্তু প্রত্যেকে সব কাজ পারবে এটারও কোনো সুযোগ নেই। আমাকে যদি বলেন যে আমি যে কার্ডিওলজি কোনো পেশেন্টকে, কার্ডিয়াক কোনো পেশেন্টকে মানে ট্রিটমেন্ট দিব, এটা আমি অফিসিয়ালি অ্যালাউড না, কিন্তু
অ্যাজ এ স্পেশালিস্ট আই এম নট অ্যালাউড টু ডু দ্যাট। প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন এমন পৃথিবী এখন সুপার স্পেশালিটির যুগে চলে গেছে। তো এই জন্যই আমাদের নার্সদেরকেও কিন্তু শুধুমাত্র আমরা যে একাডেমিক ডিগ্রি হয়েছে ইট ইজ ওকে, কিন্তু এখন তাকে প্র্যাকটিক্যালি ওয়েল ট্রেন করতে হবে। এবং বাস্তবতা হলো ওয়েল ট্রেন বাংলাদেশে হবে না, হচ্ছে কিছু কিছু হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, কিন্তু এদেরকেও আন্তর্জাতিকভাবে বাইরে ট্রেনিং করাতে হবে এবং লম্বা সময় ধরে ট্রেনিং করা, যারা ক্লিনিক্যাল নার্স টিউটর তৈরি করতে হবে, যাতে করে ওরা বাইরে থেকে ট্রেনিং করে আসে, 1 বছর থাকলো, দেন তারা বাংলাদেশের নার্সদেরকে শিখাবে। এরকম একটা প্রক্রিয়া। নার্স টিউটর কিন্তু সেপারেট করে ফেলতে হবে। নার্স যারা শিখাবেন প্রত্যেক হসপিটালেই কিন্তু এই ধরনের লোক থাকতে হবে যে নার্সদের রেগুলার কিন্তু আমি যেমন স্কয়ার হসপিটালে যখন আমি দায়িত্বে ছিলাম তখন কিন্তু আমি রেগুলার এই নার্সদের জন্য প্রোগ্রাম করতাম, এই সিএমই প্রোগ্রাম করতাম, কন্টিনিউয়াস মেডিকেল, উনি তো বলতেছেন কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম। এটা আগে শুধু ডাক্তারদের জন্য হতো। আচ্ছা, আমার ডিপার্টমেন্টে স্কোয়ারে কিন্তু আমি শুধু নার্সদের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম করতাম। কারণ হচ্ছে যে আমি এখনও স্কোয়ারের প্রত্যেক মানে বছরে কিন্তু যে কোনো নতুন ব্যাচ আসে আমি কিন্তু ক্লাস নিই ওদের, মানে আমার সাইড থেকে, অনকোলজি সাইড থেকে, অন্য সাইড তো আমার না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, জি জি। তো এই যে বিষয়গুলো, মানে এই বিষয়গুলোতে ধরেন দিবসটা শুধু আমরা উদযাপন করছি, কিন্তু নার্সদের কিন্তু ক্ষমতায়নটা করতে গেলে তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য তাকে দক্ষ করে তৈরি করতে হবে। তৈরি যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আপনার ফলাফল আপনি পাবেন না। একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়। এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল কাজের দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই তাদেরকে বাইরে পাঠাতে হবে। এবং নার্সদের জন্য দুই একটা আন্তর্জাতিক সংস্থা 2টি প্রোগ্রাম করছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আসলে আরও অনেক বেশি পরিমাণ এই কাজগুলো দক্ষতার সাথে করতে হবে। এবং কিছু কিছু কাজ, উনি যেটা বলেছেন, কিছু কিছু কাজ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে নার্সদেরকে দিয়ে দেওয়া হয়, যেমন সার্টেন কোনো ড্রাগ, কোনো কিছু কোন সময় ব্যবহার করতে পারবে, কিছু ইন্ডিকেশনস আছে কোন সময় সে নার্স, আমরা বলি নার্স প্র্যাকটিশনার। হ্যাঁ, কারণ এটা নার্স প্র্যাকটিশনারদেরকে অ্যালাউ করা কোয়াক ডাক্তারদের চাইতে অনেক বেশি ভালো। পল্লী চিকিৎসককে ক্ষমতায়ন, পল্লী চিকিৎসক তৈরি না করে নার্স প্র্যাকটিশনারদের অনেক বেশি নিরাপদ, কারণ তারা অনেক বেশি শিক্ষিত। কারণ হচ্ছে কেউ হয়তো ডিপ্লোমাধারী, কেউ হয়তো বিএসসি করা। কারণ একাডেমিক নলেজের দিক থেকে তাদেরকে যদি একটু আরও স্ট্রাকচার করা যায় তারা অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তো সমন্বিত একটা মানে কি বলা যায় যে ব্যবস্থাপনা, এখানে যদি আসলে কোনো একটা অংশীজনকে দুর্বল করে রাখা হয়, নানান দিক থেকে সুযোগ সুবিধা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে সবগুলো থেকে যদি আসলে এগিয়ে নিয়ে আসা না যায়, তাহলে কাঙ্ক্ষিত ফলটা একটা চিকিৎসক গ্রুপ দিয়ে সম্ভব হয়ে উঠবে না। শুধুমাত্র কারণ আমরা বিগত কিছু প্যান্ডেমিক দেখেছি, আমাদের চোখের সামনেই করোনা হানা দিয়েছিল, সেখানে আসলে সবারই একটা সমন্বিত ভূমিকা ছিল আর কি। আমরা সবাই যখন লুকানোর চেষ্টা করতাম তখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু এই বিষয়টাকে ঝুঁকি নিয়ে সামনে যেতেন, তারা ট্রিটমেন্টটা দিতেন। এখন এই জনশক্তির একটা বড় অংশ যদি মোটামুটি পর্যাপ্ত দক্ষ না হয়ে থাকে তাহলে সেবাটা তো খুব সেভাবে এগোনোর কথা না। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব চমৎকার এই বিষয়ে বলেছেন। আমি একটু চলে যাবো শাহিন আপার কাছে। নার্সিং শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই শিক্ষায় আমি দেখেছি গত বছর যথেষ্ট ভর্তি কমে গেছে। কি কারণ আসলে এখান থেকে উত্তরণের উপায়টা আসলে কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরের আগে আমি কি একটু ওই যে একটা 3টা ইনসিডেন্টস যে ওই ব্যাপারে কিছু বলতে পারি? আচ্ছা, তো আমাদের আইসিডিডিআরবিতে যেমন এটা ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড যে হলো ইমার্জেন্সি থেকে পেশেন্ট যেখান থেকে ট্রিয়াজ, যেখানে অ্যাডমিশন হচ্ছে পেশেন্ট, সেখান থেকে শুরু করে একদম ইনসাইড পর্যন্ত প্রতিটা ইউনিটে একটা ক্র্যাশ কার্ড থাকে। আমি জানি না আমাদের গভর্নমেন্ট নার্সরা এই শব্দটার সাথে পরিচিত হই না। ক্র্যাশ কার্ড, ক্র্যাশ কার্ড নাই, পরিচিতও না তারা। তো এই ক্র্যাশ কার্ডটা হলো একটা কার্ড আর কি, যেখানে ড্রাগগুলা আপনার শেলফ থাকে, শেলফ ওয়াইজ এগুলা করা থাকে। যেমন আমাদের বাসায় আমরা বাসা বাড়িতে সুকেসগুলো করে রাখি, ওইরকম যেমন ক্যাটাগরাইজ করা থাকে। যেমন এই ইমার্জেন্সি ড্রাগ, আপনার ওরাল ড্রাগ, আইভি, তারপরে হলো অ্যান্টিবায়োটিক, এরকম ক্যাটাগরাইজ করা থাকে ওই শেলফগুলায়। তো আর গভর্নমেন্টে কী হয়, ম্যাক্সিমাম পেশেন্টরা ওষুধ কিনে আনে বাইরে থেকে। কিনে আনার পরে ওদের একটা পলিথিনের মধ্যে একটা ওষুধগুলো প্যাকিং করা থাকে। সেই প্যাকেটটা ওই যে ওর বেডসাইডের কাছে যে লকারটা থাকে, সেই লকারে পেশেন্টের খাবার থাকে, জুঠা খাবার থাকে, বাসি খাবার থাকে, ঠিক আছে। তার প্রয়োজনীয় ওই যে যদি কোনো পেশেন্ট স্মোক করে সেই সিগারেটটাও থাকে সেখানে, ওইটার সাথে ওই ওষুধের প্যাকেটটাও থাকে। ওখানে মারাত্মকভাবে তেলাপোকা অন্যান্য যে ইয়েগুলো আপনার ইনসেক্টস সেগুলো ঘুরতে থাকে। তো সেখান থেকে হয়তো ওই যে ইনসিডেন্টটা আমি ওটা সাপোর্ট করতেছি না, কোনো ইনসিডেন্টই আমরা সাপোর্ট করি না, আমরা কাঙ্ক্ষিতও না। তো
তো ওই রকমভাবে হয়ে গেছে। তো আমাদের যেটা অ্যাভয়েড করার জন্য, যে আমাদের 6 রাইটস আছে মেডিকেশন ইরোর অ্যাভয়েড করার জন্য, জি সেই রাইটসগুলো আমাদেরকে ফলো করতে হবে। তার আগে যে স্যার বলে যে এম্পাওয়ারমেন্টের জন্য যে কোয়ালিফিকেশন, অবশ্যই আমাদেরকে সেই লিডারশিপটা, এম্পাওয়ার্ড হওয়ার আগে আমার সেলফ লিডারশিপ আমার মধ্যে ডেভেলপ করতে হবে। সেটা আমাকে যে একটা বলা আছে না, যে নিজের ঢোল নিজে পিটাইতে হয়, তো নিজের ঢোল নিজে পিটানোর জন্য পিটাইতে হবে অবশ্যই, তবে আমাদের ঢোলটা যেন ওই বাস্তব ঢোলের মতো ভিতরে ফাঁপা না হয়। আচ্ছা আমরা যেন নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করি এম্পাওয়ার্ড করার জন্য। সেলফ ডেভেলপমেন্ট না করলে, আর এই সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাদের সর্বপ্রথম আমাদেরকে ডেডিকেটেড হইতে হবে। আমি যখন চাকরিতে জয়েন করলাম, আমার যে স্যালারি সেটাকে এগ্রি করেই কিন্তু আমি জয়েন করেছি। এখন এখানে এসে যদি আমি বলি যে এত পরিশ্রম, এই স্যালারি, এটা বললাম, আমাকে ওই ডেডিকেশনটা মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। তারপরে আপনার কোশ্চেন যে কেন কমে যাচ্ছে, শিক্ষার্থী কমে যাচ্ছে, আমি জানি না, এই ডাটাটা আমি এখানে এসে প্রথম শুনলাম শিক্ষার্থী কমে যাচ্ছে কিনা। কিন্তু আমি তো দেখতেছি যে প্রাইভেট ইনস্টিটিউট অনেক বাড়তেছে, এবং সেখানে স্টুডেন্টরা তো কম্পিটিটিভ, তারা ভর্তি হওয়ার জন্য, সরকারিতে চান্স না পেয়ে প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য। তো এটা আমার আসলে এই ব্যাপারে জানা নাই যে কমে যাচ্ছে কিনা, আমি তো দেখতেছি বাড়ছে। ঠিক আছে, আপনি একটু জেলবে কিছু করবেন কিনা এখানে, শিক্ষার্থী কমার বিষয়ে আপনি আসলে অবগত কিনা, এবং সেটা আসলে বাস্তব ধরবে কিনা, বা এটা ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? ধন্যবাদ। দেখেন, আমাদের প্রতি বছর আমাদের 30,000 নার্স বেরোচ্ছে। গভর্নমেন্ট সেক্টরে আমাদের সর্বোচ্চ 3 থেকে 5,000 নিয়োগ হচ্ছে, তাও অনেক বছর আবার গ্যাপ যাচ্ছে। তাহলে বাকি ধরুন 5,000 নিয়োগ হলো, বাকি যে 25,000 তারা কোথায় যাবে? প্রাইভেট সেক্টরে সেখানে একটা মহা ডিজাস্টার আছে, যেটা স্যারেরা জানেন। ঢাকা শহরে, আমি অন্য জেলা, বিভাগ, উপজেলা বাদ দিলাম, ঢাকা শহরে 70% প্রাইভেট হাসপাতালের নার্সদের, যারা নার্স হিসেবে ছিলেন আপনারা, নার্সিং প্র্যাকটিস করতেছে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন নাই। তার মানে তারা নার্সই না, সহজ কথা বলে ভুয়া নার্স। টুকটাক হলেও কিন্তু ভুয়া চিকিৎসক এরাস হচ্ছে, অভিযান হচ্ছে, কিন্তু একই ক্লিনিকে কোনো ভুয়া নার্স কিন্তু এরাস হচ্ছে না। এটা নিয়ে আমরা সেই 2007 সাল থেকে যুদ্ধ করছি। কিন্তু সমস্যা হচ্ছে, এটা আমরা যখন একটু এগোই, দেখা যায় যে প্রাইভেট হাসপাতালগুলির ম্যাক্সিমাম মালিক কিন্তু আমাদের চিকিৎসক সমাজ। আচ্ছা, সেখানে আমরা কিন্তু হিমশিম খাই। কোনো জায়গায় অনুরোধ, কোনো জায়গায় প্রেশার, কোনো জায়গায় অন্যরকম আচরণ। তা আমি অনুরোধ করব যে এটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য হুমকি, এবং ওই হাসপাতালগুলিতে ভর্তিগত রোগীদের সাথে চরম প্রতারণা। আর দুর্ঘটনা ওইখানেও ঘটছে, অনেক ঘটছে, আমরা জানি। আমরা দৌড়ে যেমন যাই শুনি যে উনি নার্সই না। তা এই যে আজকে বেকারত্ব বাড়ছে, কিন্তু নার্সিংয়ে বেকারত্ব বাড়ছে, এই জন্য আস্তে আস্তে এগুলি ছড়ছে। ভবিষ্যৎ অনিশ্চয়তা দেখে কিন্তু নার্সিংয়ের যে ভর্তির যে ফ্লো ছিল, এটা কমে গেছে। পাশাপাশি দেখেন, ফিলিপাইন একটা দেশ, তাদের প্রধান রেমিটেন্স অর্জনের খাত কিন্তু নার্সিং। আচ্ছা, তারা কিন্তু নার্স এক্সপোর্ট করে সর্বোচ্চ রেমিটেন্স অর্জন করতেছে। তো বাংলাদেশে এত বিশাল জনগণ, এত মানে বেকারত্ব, আমরা চাইলে কিন্তু এটাকে একটি নার্সিং শিল্পতে পরিণত করতে পারি রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে। খুবই চমৎকার। শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতা, প্রণোদনার অভাবে, আবার কিছু কিছু পলিসি মেকারদের অনীহা বলেন, বিরোধিতা বলেন, নানান ধরনের মানে একটু হজবরল অবস্থার মধ্যে এটা আছে, যার কারণে এটা এগোচ্ছে না। তো এইসব বিষয়ে কিন্তু আস্তে আস্তে নার্সিংয়ের কমে গেছে। যদি আমরা এগুলি সমাধান না করি, আসলে কিন্তু আরও কমে যাবে। আচ্ছা, আপনার কথার মধ্যে আমি এই বিষয়ে মেসেজ পেয়েছি যে আসলে চিকিৎসকদেরকে ভুয়া চিকিৎসক যেভাবে মানে অনেক সময় ফাইন্ড আউট করা হয়, পানিশমেন্ট করা হয়, এগুলো আসলে নার্সের বেলায় হচ্ছে না। খুব চমৎকার একটা ইস্যু আপনি তুলেছেন আর কি। এখানে ডিজাস্টার চলছে যেটা বলতে চেয়েছেন, আসলে আমরা মনে করছি যে বেতন কাঠামো থেকে শুরু করে নানান রকমের বৈষম্য বা বঞ্চনার অনেক বড় গল্প লুকিয়ে আছে এখানে। তো এখানে নার্সেস অ্যাসোসিয়েশন বা মানে সংগঠনের নেতা হিসেবে আসলে আপনারা এক্ষেত্রে কি ভূমিকা নিয়েছেন? না, এটা তো প্রায় পাবলিক সেক্টরে আসি আমরা। আমাদের দেখেন, নার্সিং অধিদপ্তরে কিন্তু কখন কোনো কেরিয়ার প্যাথ নাই, কোনো নিয়োগ বিধি নাই, আচ্ছা, কোনো স্ট্যান্ডার্ড সেটআপ নাই, অর্গানোগ্রামও নাই। সেই সেবা পরিদপ্তরের যে নিয়োগ বিধি সেটা দিয়ে চলতেছে, যার কারণে এই ইন্টারিম গভর্নমেন্টে আমরা স্যাররা জানেন এগুলি। স্যার তো পলিসি নিয়ে ছিলেন, আমলে সংস্কার কমিশনার ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টে আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে ধরি, স্বাভাবিক পদোন্নতি যারা বঞ্চিত ছিলেন হয়েছে, বিশেষ পদোন্নতি হয়েছে, সুপার নিউমারি হয়েছে। আর আমাদের
850 পদ শূন্য থাকার পরেও কিন্তু একটা পদোন্নতি নিতে পারি নাই। তো সবসময় মানে আসলে কি প্রশাসন বলেন, সরকার বলেন, কোনো জায়গায় আমি দেখি যে নার্সিংটাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে আমরা খুব মানে নির্ভরযোগ্য লোক খুঁজে পাই না। এটা যারা সম্ভাবনাময় সেক্টর দেশে এবং বিদেশে, দেশের মানুষের জন্য, বিদেশ থেকে রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে এইটা আমরা আসলে বুঝি না বা অন করি না। এটাই মূল সমস্যা, যার কারণে এগুলো জানাজানি হচ্ছে যে সরকারি ক্ষেত্রে ভবিষ্যৎ নাই। যে পদে ঢুকতেছে মানুষ পিএইচডি করে সে পদ থেকে অবসর এনেছে। আবার প্রাইভেট সেক্টরে আমাদের জব ফেসিলিটি কমে যাচ্ছে ওই ভুয়া নার্সদের জন্য। তো এগুলি তো আস্তে আস্তে মানুষ জানে, এখন আমার টেকনোলজি সবার হাতে, বিশ্ব সবার হাতে, জি তখন আস্তে আস্তে এই প্রয়োগ কমে যাচ্ছে। স্যার, আসলে খুব হতাশার একটা চিত্র আমরা পেয়েছি আর কি এখানে। বিশেষ করে চিকিৎসকদের বেতন কাঠামো নিয়ে আমরা আসলে আলোচনাটা এখানে সীমাবদ্ধ রাখছিলাম আর কি এতদিন পর্যন্ত, কিন্তু আজকে এক নতুন তথ্য পেলাম। এই কথাগুলো আমাদের আসলে জানা দরকার। আপনারা আসলে বিষয়গুলো অবগত কিনা, যেহেতু আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ অংশীজন তারা, এই শূন্যতা, এই সংকট, তাদের হতাশা নিয়ে আপনারা আসলে কতদূর এগোতে পারবেন, কি দেখছেন এবং তাদের জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া দরকার, আমার পরামর্শ। দুটো জায়গাতে কাজ করার সুযোগ ছিল। একটা হলো মানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কাজ করেছি, এবং পাশাপাশি পে কমিশনেরও মানে স্বাস্থ্য বিষয়কের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি, এবং পে কমিশনের সাথে একটা মিটিংয়ে আমি ছিলামও। তো সবসময় কিন্তু আমরা চিকিৎসকদের বেতন কাঠামো না, শুধু আমরা যে জিনিসটা পে কমিশনের কাছে উপস্থাপন করি সেটা কিন্তু স্বাস্থ্য সেবা যারা দান করবেন সবারটাই। কিন্তু এখানে নার্স আছেন, কারণ ওটা আমরা নার্সদের কাছ থেকেও নিয়েছি যে বেতন কাঠামো কী হবে, ডক্টরদের কাছ থেকে যেমন নেওয়া হচ্ছে, এবং টেকনোলজি, কারণ আপনি জানেন যে এই বিশ্ব এখন টেকনোলজি নির্ভর হয়ে গেছে। জি, আমাদের শুধুমাত্র ডক্টর, নার্স প্লাস টেকনোলজিস্ট, আমাদের তিনটা গ্রুপেরই স্ট্যান্ডার্ড অনেক হাই হতে হবে যদি আপনি বাংলাদেশে বিশ্বমানের সেবা দিতে পারেন চান আপনি। এটা খুবই সত্যি কথা যে সরকারি খাতে যেমন রেগুলার নার্স নিয়োগ হচ্ছে না, কিন্তু আমাদের আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু WHO যে চিত্রটা, যে স্ট্যান্ডার্ড করা 1:3 রেশিওতে, বাংলাদেশ ঠিক তার উল্টা রেশিওর মধ্যে আছে, ঠিক উল্টা। তো এখানে আমাদের 0.7, আমাদের মানে 1:0.7 এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আছে, 3 তো পরের কথা। তো এইরকম একটা পরিস্থিতিতে সরকারি খাতে অনেক বেশি পদ সৃষ্টি হওয়াটা জরুরি নার্সদের জন্য, এবং প্রমোশন তো দিতেই হবে। কারণ আপনি একটা লোককে পিএইচডি করাবেন, একটা লোককে ট্রেনিং করাবেন, তাকে উপযুক্ত কাজে ক্ষেত্র করে দিবেন না, তাকে ইনসেন্টিভ দিবেন না, তাহলে তো সে কিভাবে কাজ করবে? এটা সরকারি খাতেও একটা বৈষম্যের চিত্র আছে, এবং বেসরকারি খাতে কোনো নিয়ম কানুনই নেই আসলে। কর্পোরেটগুলোতে একটা নিয়ম কানুন আছে, কিন্তু অন্য প্রতিষ্ঠান, বেশিরভাগ প্রতিষ্ঠানে কোনো নিয়ম কানুন নেই। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম সংস্কার কমিশনের থেকেই, সেটা হলো যে একটা বেসরকারি সকল চিকিৎসাসেবীদের জন্য, চিকিৎসা স্বাস্থ্যকর্মী, নার্স এবং ডাক্তারদের জন্য একটি আলাদা বেতন কাঠামো জন্য একটা বেতন কমিশন বা বেতন কাঠামো গঠন করার জন্য, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর করবে। এবং পাশাপাশি এইগুলো যে ঠিকমতো কেউ বাস্তবায়ন করছে কিনা, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু ক্লিনিকগুলোর অনুমোদন দেয়, হাসপাতালগুলোর অনুমোদন দেয়, টাইম টু টাইম তারা কিন্তু এটা সুপারভাইজ করবে যে আসলে কিন্তু নার্সদের বেতনটা ঠিক দিচ্ছে কিনা, ডাক্তারদের বেতনটা ঠিক দিচ্ছে কিনা। উনি কিন্তু একদম ঠিকই বলেছে, কারণ আমি তো বেশ মাঝখানে আমার একটা লম্বা সময় বেসরকারি হাসপাতালে কাজ করার সুযোগ হয়েছে, এবং অনেক জায়গাতে আমি এরকম পেয়েছি যে আমি নিজে দেখা যাচ্ছে নার্সদের বেতন 6,000, সেটা আমি নিজে 16,000 টাকা করার জন্য বলছি, ভাই এই টাকা তো নার্সরা কাজ করতে পারে না। কারণ আপনি কাউকে, এটা হতে পারে না যে একটা সামাজিক পরিস্থিতিতে আপনার তো একটা মানুষকে এমনভাবে বেতন বা দিতে হবে যাতে করে সে যেন তার পরিবারটাকে মোটামুটিভাবে চালাতে পারে, আর সে যদি তার পরিবারে চালাতে না পারে সে কীভাবে মানে কাজ করবে। নার্সদের আরও কিছু সমস্যা আছে, সমস্যার মধ্যে একটা হলো যে তাদের সামাজিক নিরাপত্তা, বিশেষ করে আমাদের নারী যারা নার্স আছেন তারা কিন্তু তাদের কর্মপরিবেশ ইত্যাদি, আমাদের এখন তো চিকিৎসকদের কর্মপরিবেশ, নার্সদের কর্মপরিবেশ, কারণ কোনোটাই ঠিক নেই। জি, এবং যখনই কোনো একটা জায়গাতে ভায়োলেন্ট অ্যাক্ট হয় তখনই কিন্তু এখানে ডাক্তার নার্স একসাথেই মার খাচ্ছে, সব জায়গাতে কিন্তু পরিস্থিতিটা সেরকমই। তবে আমি আশা করি যে এই বিষয়গুলো, যে শুধুমাত্র উনি যেটা বলেছেন যে নার্সদেরকে বাংলাদেশের বাইরেও কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ অনেক আছে, পড়াশোনা করা, অনেককে কিন্তু আমরা ফিলিপিনের উদাহরণ যেমন দিয়েছেন, এটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল সম্ভাবনার খাত। কিন্তু জাপান নার্স যাচ্ছে, আমেরিকান নার্স যাচ্ছে, সারা পৃথিবী আসলে আমাদের কাছে কিন্তু, ইভেন ক্যানাডাতেও নার্সের কিন্তু প্রচুর চাহিদা। এই সুযোগ কিন্তু বাংলাদেশ নিতে পারে, শুধুমাত্র ইংরেজি কোয়ালিটিটা বেটার করতে হবে, পড়াশোনাটা ভালো করতে হবে। এবং আপনি যদি বিদেশে দেখেন ডাক্তারদের বেতন কাঠামো, নার্সদের বেতন কাঠামো, পাশাপাশি কিন্তু ডাক্তার নার্স একসাথে কাজ করতেছে, কোনো জায়গাতে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। তো আমাদের দেশেও এটাই করতে হবে।
তারপরে আপনি যে ওই সেবাটা আউটপুটটা তো পরে পাবেন। জি আর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির কথাটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা আর 10টা সরকারি হাসপাতালের মতোই। রিসেন্টলি আমরা কিছু নার্স ওখানে রিক্রুটেড হয়েছে, নিয়োগ হয়েছে, ওটা একটা ইন্টারভিউতে আমি ছিলাম, এবং আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যাকচুয়ালি। নার্সরা যে সমস্ত প্রশ্ন আমি তাদেরকে করেছি, তারা যে উত্তর দিয়েছে, জি আমি অনেককে বলছি যে মানে দে আর সো স্মার্ট। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে যে মানে সো আমাদের অবশ্যই আসার জায়গা আছে, আমরা চাইলে আমরা পারবো পরিবর্তন করতে। জি, আমরা আশাবাদী থাকতে চাই আর কি। এবং আমরা মনে করি যে কিছু ট্রেন্ড আপ এবং শিক্ষা ব্যবস্থা যদি একটু আন্তরিকতার সঙ্গে একটু হ্যান্ডেল করা হয়, একটু অগ্রগতির চেষ্টা চালানো হয়, তাহলে হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানে জুয়েল ভাই যেটা বলেছেন যে দেশের বাইরেও আমরা নার্স এখানে পাঠাতে পারি, অবশ্যই। বিশাল একটা সম্ভাবনা আপনার কথায় আলোচনাগুলো ছিল। এই সুযোগটা আমাদের মানে তৈরি হবে আর কি। শাহিনাবের কাছে আমরা একটু আসতে চাই, নার্সিং নিয়োগ বিধি এবং কেরিয়ার গঠনের যে বিষয়টি আসলে কোন পর্যায়ে আছে এবং আপনাদের চাওয়া পাওয়াটা কেমন আসলে? ওই যে জুয়েল যেটা বললেন ক্যারিয়ার পেথ, আমাদের তো ক্যারিয়ার পেথ নাই বাংলাদেশ সরকারি, বাংলাদেশ গভর্নমেন্টের নার্সদের জন্য কোনো ক্যারিয়ার পেথ নাই। ওই যে আমরা সিনিয়র স্টাফ নার্স পদে ঢুকি আপনার রিটায়ারমেন্ট পর্যন্ত বিভিন্ন পদে আমরা ভারপ্রাপ্ত থাকি, কিন্তু পজিশন আমাদের একই থাকে। তো সেটা ওই যে স্যার তো বললেন যে বিভিন্ন পদগুলো তৈরি করতে হবে এটার জন্য। আর সেটা আর আমি যেটা বললাম যে ওইখানে একটু গ্যাপ ছিল আমার, যে ক্র্যাশ কার্টের কথা যেটা বললাম, জি, জি। যে সিস্টেমের এখানে সিস্টেমটা ওইভাবে নাই আমাদের, যে আমি আইডেন্টিফাই করবো একটা ড্রাগ হয়তো ভুলে ধরে ফেলছি, কিন্তু আমি যদি ওই যে রাইট কার্ডটায় রাইট ড্রয়ারটা আমি হাত দিতাম তাহলে আমার এই ভুলটা হতো না। তো এই সিস্টেমটা যদি থাকে, সিস্টেম শুধু এখানেই না, এন্টায়ার সিস্টেমটাই আমাদের এখানে মানে গলদ আছে, এটা ঠিক করতে হবে। আর কেরিয়ার তো বললামই যে এক পদেই আমাদের রিটায়ার পর্যন্ত থাকতে হয়। তো এখানে তো স্যারের মতো যদি যারা পলিসি মেকিংয়ে আসেন, এরকম আমাদের নার্সদের প্রতি নার্স দরদি হয়ে এগিয়ে আসলে এটা আসলে ইভলভিং, যেটা স্যার বলেন যে ইমপ্রেসড ইন্টারভিউতে। আমিও অনেক আমাদের আইসিডিডিআরবিতে যে রিক্রুটমেন্ট হয়, ফেলোশিপ প্রোগ্রাম আছে একটা নার্সদের, ওইখানে থাকি। তো ওদের পরীক্ষায় ভাইবা নিয়ে দেখা যায় যে অনেকের থেকে ইমপ্রেসড থাকে, আবার অনেকে এমনভাবে বলে যে ওইখানে আবার ডিপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, সেখানে ওই যে ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো, সেগুলোর প্রতি আপনার অবজারভেশনটা বা নজরদারিটা কীরকম হচ্ছে, আমাদের যে বিএনএমসি সেখানেও একটু গ্যাপ আছে, একটু না মোটামুটি ভালোই গ্যাপ আছে। প্রাইভেট ইনস্টিটিউটগুলো অনেক আসতেছে, যেগুলো মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় ঘুষ টুস দিয়ে তারা একটা ইনস্টিটিউট করে ফেলছে, কিন্তু তাদের না আছে কোয়ালিটিফুল টিচার, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও একদম একটা রুম নিয়ে একটা নার্সিং ইনস্টিটিউট দিয়ে ফেলছে। এটা শুধু নার্সিং এডুকেশনও না, অন্যান্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি চলতেছে একটা রুম নিয়ে। ওই মানে জাতীয় সমস্যা এটা একটা না, এটা বটে, অনেক প্রতিষ্ঠানই হয়ে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো, স্বাস্থ্য সেবা যারা সেটা মানে আমরা তো- নিশ্চিত করবে, আমি আমার student তাদের কে মধ্যে যদি এরকম শূন্যতা থাকে, তাহলে তো হচ্ছে রোগী মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। আমি যখন পড়াই, আমি স্টুডেন্টদের বলি যে আমরা কিন্তু হিউম্যান বিং নিয়ে কাজ করি। জি। আমি ব্যাংকে টাকা গুনি না, তাই না, আমি হিউম্যান বিং নিয়ে কাজ করি, মানব দেহ নিয়ে কাজ করি। তো সেখানে আমাকে তো অতটাই এমপ্যাথেটিক হইতে হবে। তো টিচিং যারা দিচ্ছে, যারা টিচিং প্রোভাইড করছে, টিচিং ইনস্টিটিউটগুলো, তারা যদি শুধু বিজনেসটাকেই ধরে মানে মাথায় রেখে কাজ করে, তাহলে তো হবে না। তার কোয়ালিটিফুল টিচার আছে কিনা, তো কোয়ালিটিফুল টিচার তারা পাচ্ছে না, তারা নিচ্ছে না, তাদের স্যালারি বেশি দেওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ, তো সেইভাবে ওইগুলো এই জায়গাগুলো হাত দিতে হবে পলিসি মেকিং থেকে। তো সেখানে যদি পলিসি মেকিং, এই যে এম্পাওয়ারমেন্টটা, এই পলিসি মেকিংয়ে যদি নার্স থাকতো, স্যারের যেমন বিএমএমতে, সেখানে স্যার বললেন যে নার্স ম্যানেজার থাকবে, নার্স হলো ডিজি থাকবে, সব এখানে স্যার যে সেকশন অফিসার যারা আপনার বিএমএমতে আছে, সেখানে তো আপনারা এখনই পারেন চেষ্টা করলে নার্সদেরকে রিক্রুট করতে। নার্সিং যে প্রস্তাব দিতে পারেন। হ্যাঁ, নার্সিং ফাইলগুলো ওরা ডিলিট করবে, নার্সিং রিলেশন ইয়েগুলা ওইখানে কেন আদার্স আসবে। তো এরকম পলিসি মেকিংয়ে যদি থাকে নার্স ভয়েস, তাহলে এই ধরনের ইনস্টিটিউট দিতে পারবে না। চমৎকার, খুবই আপনার আলোচনার মধ্যে খুবই আমি এটা শুধু ক্রাশ কার্ডের কথা জি, বলি। জি। ক্রাশ কার্ড যেমন ধরেন কর্পোরেশনগুলোতে আছে, আমরা জানি সবাই ইউজ করতে পারে। ক্রাশ কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ক্রাশ কার্ড আর কিছু না, এটা ইমার্জেন্সি মেজারের জন্য আপনার একদম অর্গানাইজড একটা মানে মেডিসিন, অন্যান্য জিনিসগুলো সব গুছানো থাকে, ইভেন ডিফিব্রিলেটর পর্যন্ত থাকে, হার্টের জন্য করার জন্য, ইমার্জেন্সির জন্য একসাথে থাকে পুরো একটা সেট। এবং এটা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানই নাই কিন্তু। দুঃখজনক। তো আমি আমার ডিপার্টমেন্টের জন্য আমি চিন্তা করেছি, আমি এই আমাদের সামনে যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমি আমার ডিপার্টমেন্টের জন্য প্রত্যেক এই ইউনিটের জন্য আমি একটা করে ক্রাশ কার্ডের প্রস্তাব দিয়েছি। কারণ ক্রাশ কার্ড থাকলে
ওই যে বললো না কোন জায়গাতে কোন জিনিস থাকবে, নার্স কিন্তু মুহূর্ত থাকে, সে কিন্তু ওই জায়গাটাতে হাত দেবে। তাহলে এই ভুলগুলোর যদি সম্ভাবনা থাকে এগুলো দূরে Minimize যাবে। করা যাবে। এবং ক্রাশ কাটটা কিন্তু নার্সের অ্যাক্সেস থাকে ক্রাশ কাটে। আর যেমন স্কয়ার হসপিটালের কথা বলতে পারি, প্রত্যেকটা জায়গাতে যেখানে আপনার যে কোনো ফ্যাসিলিটিতে, যে ব্র্যাকিথেরাপি সেখানে আছে, রেডিওথেরাপি সেখানে আছে, ওয়ার্ডে আছে, প্লাস আমাদের আমি যদি বলি যেখানে কেমোথেরাপি, সেখানে সব জায়গাতে ক্রাশ কাট আছে। যেখানে বেশি রুগী আছে সেখানে একের অধিক ক্রাশ কাট থাকে, আচ্ছা, যাতে করে ইমার্জেন্সিটা টেক কেয়ার করা যায়। এবং আমরা কিন্তু আমার অভিজ্ঞতা আছে, এরকম ইমার্জেন্সি আমরা হ্যান্ডেল করেছি। রুগী একদম খারাপ হয়ে যাচ্ছে, এরকম রুগীকে আমরা ক্রাশ কাট দিয়ে জরুরিভাবে ব্যবস্থা করে কিন্তু আমরা আইসিইউতে নিয়ে কিন্তু লাইফ সেভ করছি। এটা হয়েছে, কিন্তু ওটা সঠিকভাবে উল্লেখ করেছেন, এটা কিন্তু আমাদের খুবই জরুরি। আরেকটা একটু মেডিকেশন, যেটা জুয়েল বললেন যে এই যে যা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো মূলক উন্মোচন করলে ওনাদেরকে করে নার্সরা থাকে না। আমি আইসিডিডির একটা এক্সাম্পল দিই, যে ইরোড 3টা যে ইনসিডেন্ট হলো, জি। তখন এই ইনজেকশন জেন্টামাইসিন আর স্যার ওনারা বলতে পারবেন, আর অ্যামিকাসিন একটা ইনজেকশন আছে, ওইটা অ্যান্টিবায়োটিক, 2টা অ্যান্টিবায়োটিক, এবং 2টার অ্যাম্পুল একদম সিমিলার। আর লেখাগুলো এত ছোট যে আমি চশমা পরি, গ্লাস ইউজ করি, তারপরে বুঝতে পারিনি। আমি অন্যকে দিয়ে দেখাই যে দেখো তো এটা কি এরকম। যাই হোক, তো এই এই ইনসিডেন্ট 3টা হওয়ার পর আইসিডিডির বিষয়টা চেঞ্জ করে ফেলছে। জেন্টামাইসিনের অ্যাম্পুল লাল আর অ্যামিকাসিনের অ্যাম্পুল ব্লু কালার, ঠিক আছে। এবং এই যে বিভিন্ন ডিভাইস যখন নতুন কোনো ইনজেকশন বা ডিভাইস যখন ইন্ট্রোডিউস হয় নতুন, যেমন মাইক্রোবুলেটসের স্যার আগে যেটা ইউজ হয়েছিল আমাদের জেএমএস এর, সেটা তো কস্টলি, বাইরের জাপানি। তো বাংলাদেশে একটা নতুন ইন্ট্রোডিউস করবে, যে কোনো ডিভাইস ইউজ করার আগে আমাদেরকে দিয়ে আগে সেটা এই অনুমোদন লাগে, নার্সদের অনুমোদন লাগে। আমরা রিকমেন্ড করি যে হ্যাঁ এটা ইউজ করা যাবে। আমরা 1 সপ্তাহের মতো সাপ্লাই দেয় ওয়ার্ডে, নার্স ইনচার্জ যখন এটা রিকমেন্ড করে যে হ্যাঁ এটা ইউজ কর, তখন এটা টেন্ডার হয়। না, এটা স্কয়ার হতে, কারণ আমি তো স্কয়ার ক্যান্সার না, মানে ডিপার্টমেন্টে এই বিষয়টি জাতীয় পর্যায়ে আসলে খুব বেশি না, গভর্নমেন্টের মানে আমি এখানে ইউনিভার্সিটিতে আমি দেখতে পাচ্ছি না এটা, কিন্তু আমাদের ইয়েতে কিন্তু তাই। এটা ছাড়া তো আসলে আমরা খুব স্যার, আজকের নিরাপদ খুব একটা স্বাস্থ্য আমার ব্যবস্থা ডিপার্টমেন্টে যেমন ধরেন আমি কিন্তু তাদের নার্সদেরকে ডাকি, তাদের চাহিদা সব আমি বলি, কিন্তু অন্যরা একই প্র্যাকটিস করেন কিনা আমি জানি না। আচ্ছা, আজকের একটা এক্সাম্পল দেয়, মানে আমার প্রায় 15 দিন আগে একটা ডেথ হয়েছে আমাদের ওয়ার্ডে। আমাদের আইসিডিডিআরবির পলিসি হলো যে ডায়রিয়া নিয়ে ওয়ার্ডে কোনো পেশেন্ট মারা যেতে পারবে না, মারা যাবে আইসিইউ থেকে, পেশেন্ট শুড রেফার টু আইসিইউ। তার মানে আগে আমি রিকগনাইজ করতে পারি নাই পেশেন্ট যে খারাপ হচ্ছে। জি। তো এটা নার্স ডাক্তার ওই সময় যে দায়িত্ব ওইকে জবাবদিহি করতে হয়। তো এরকম একটা ডেথ কেস আজকে রিভিউ হলো। তো এই সেশনগুলো যে হয় সেখানে নার্সরা ইনভলভ থাকে। এবং আজকে একদম ইম্পর্টেন্ট একটা সেশন হলো, সেখানে জুম হইলো, আমি যে ছুটিতে ছিলাম আমিও সেখানে অ্যাটেন্ড করতে পারলাম, পার্টিসিপেট করতে পারলাম। এটা এই সিস্টেমটা আসতে হবে আর না, কি। ওর যে উনি যে সামাজিক কথাটা বললেন, আমি কিন্তু আমাদের স্কয়ার হসপিটালেতে আমি প্রায় মানে অলমোস্ট 12 ইয়ার্স কাজ করেছি। ওই সময়টাতে কিন্তু আমাদের অনকোলজি ডিপার্টমেন্টের যতগুলো প্রোগ্রাম হতো, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু অল নার্সরা ইনভাইটেড ছিল। এবং এই যে Always. সিএমই Always. প্রোগ্রাম বলেন, আইসিডিআর উইথ এবং- সিএনই প্রোগ্রাম কন্টিনিউ। এবং এইটা কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট করতো না। তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি যে আমাদের স্কোয়ারের নার্সিং এইচওডি আমাকে ফোন দিয়ে বললো যে আপনাকে স্যার আগামীকাল আমাদের প্রোগ্রামে থাকতে হবে, আমরা আপনাকে মিস করি। আচ্ছা, এটা কারণটা হলো এইটা, আর কিছু না। জি। মানে ওরা কারণ হচ্ছে কি, নালে জানবে কি করে, নতুন জিনিস শিখবে কি করে, এই জন্য কিন্তু পুরো টিমটাকে লাগবে সাথে। আর না হয়তো মানে স্বার্থ কোনো সেবা নিশ্চিত করা সম্ভব হবে না আর কি। আমরা একটু শাহিনাপার অনেকগুলো কথা বলছিলেন যে আসলে সেলফ ক্রিটিসিজমের আভাস পাচ্ছিলাম, যে আসলে অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে যায় যে প্রতিষ্ঠানগুলো কোয়ালিফাইড না, এগুলো মনিটরিং করার কিছু দুর্বলতার গল্প, এবং রোগীর মৃত্যুর ক্ষেত্রে যে আসলে ওষুধগুলো সঠিক ওষুধ চুজ করা হয়নি, এটি একটি চমৎকার সেলফ ক্রিটিসিজম, এবং এটি থাকা দরকার। থাকলে পরে হবে কি, পরবর্তী সময় আমরা হয়তো ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম। এমনই একটি ক্রিটিসিজম আপনার কাছে শুনতে চাইবো। আমি অনেক সময় রোগী নিয়ে হাসপাতালে স্বাস্থ্য সাংবাদিকতা করার কারণে বিভিন্ন ব্যক্তিদের ফোন, মনে করেন যে ডাক্তারদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, বললেই হয়ে যাবে, অনেক সময় অনেক আবদার, মানে লাখ লাখ টাকার অপারেশন যেন 1 লাখ টাকা করে ফেলা যায়, মানে এরকম আবদার, যেগুলো আসলে আমাদের লজ্জা লাগে বলতে গিয়ে চিকিৎসকের সামনে। তো এরকম এই কাজগুলো করতে গিয়ে রোগী নিয়ে যখন চিকিৎসকের সামনে যায় বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে যায়, তখন অনেক ক্ষেত্রে নার্সদের মুখোমুখি আমাদের হওয়া লাগে শুরুতেই। এই যে আপা যেটা বললেন যে আসলে শুরুতে আপনারা আসলে ফেস করেন, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আচরণগুলো আমি দেখেছি যথেষ্ট রূঢ় থাকে, বা পোলাইট আচরণটা পাওয়া যায় না। এতে করে আমি হয়তো আহত হচ্ছে না, কিন্তু রোগী যাকে নিয়ে যাচ্ছি তিনি কিন্তু অর্ধেক রোগ আর বেড়ে যাচ্ছে মনে হয়। কি মনে করছেন এখান থেকে সমাধানের, মানে আপনাদের কোনো আত্মসমালোচনা আছে কিনা বিষয়টি নিয়ে? নার্সিংয়ে যারা চাকরি করছেন সরকারি পর্যায়ের ম্যাক্সিমামই ভালো করছেন, ভালো সার্ভিস দিচ্ছেন।
হ্যাঁ, দু একজন ডিস্টার্ব থাকতে পারে, মেন্টালি আপসেট থাকতে পারে, এটা হয়। এখন দেখেন, আজকে আমি এই আস্তে আস্তে জেনে আসলাম ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের একটি ওয়ার্ড 200 নম্বর, সেখানে আমাদের শয্যা রয়েছে 52টা, রোগী আজকে 200-র উপরে। আচ্ছা, তাইলে আমাদের নার্স, ডাক্তার, টেকনোলজি যাই আমরা হিসাব করি, শয্যা অনুযায়ী নিয়োগ দিচ্ছি, শয্যা অনুযায়ী ডিউটি দিচ্ছি, শয্যা অনুযায়ী সব কিছু করছি। ডাক্তার সাহেব তিনিও অবলোড করছেন, কিন্তু তিনি একবার লিখে কিন্তু চলে যাচ্ছেন অন্য কাজে বা ওনার স্টেশন ত্যাগ করছেন। কিন্তু নার্সকে কিন্তু 4 বেলা তাকে ওষুধপত্র নিশ্চিত করতে হয়। আচ্ছা, এবং এটা অন্তত পক্ষে বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল, টার্সিয়ারি লেভেলে কিন্তু কঠিনভাবে মনিটরিং হয়, ওষুধগুলি পাচ্ছে কিনা। এটা আমাদের নার্সিং অথরিটিও করে, ডাক্তার সাহেবরা করে। তো এই 3 গুণ 4 গুণ রোগী নিয়ে একজন মানুষ কতক্ষণ হাসি মুখ থাকবে, এটাও তো রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বিবেচনা করার, জনগণের দায়িত্ব রয়েছে। আমি 52 বেডের জন্য নার্স দিচ্ছি, সেখানে 200 রোগী, এবং এদিকে সবগুলি কিন্তু সিরিয়াস রোগী। নিউরোসার্জারি যারা আসে তারা কিন্তু রেফার্ড কেস আসে বিভিন্ন দেশের কত দশজন থেকে, খুবই ক্রিটিক্যাল রোগী। ইভেন অন্যান্য মেডিকেল কলেজ থেকে পাঠায় দেয়। এদের কাজকর্ম বা এদের একটা ওষুধ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এটা বিবেক করতে দিবে না। তাহলে সম্ভব কীভাবে বলেন? আমাদের 70,000-এর উপরে, সামান্য কিছু উপরে স্যাংশন বেড রয়েছে সারা দেশে। এই হিসেবে হিসাব করি, 4 গুণ হিসাব করি, 3 গুণ হিসাব করি, তাও তো আমাদের প্রায় 2 লাখ 2.5 লাখ দেখতে হয়। এই 70 বেডের জনবল সেটাও নাই, ডাক্তার নাই, সেই অনুযায়ী নার্স নাই, টেকনোলজিস্ট নাই, ক্লাস 4 এমপ্লয়িতে অনেক সমস্যা মধ্যে পড়ে রয়েছে। সেই সীমিত জনবল দিয়ে কিন্তু সার্ভিসটা চালিয়ে নিচ্ছে। এই কারণে হয়তো আচরণ অনেক ক্ষেত্রে অস্বাভাবিক হয়ে ডাক্তার যায়। সাহেবরা হয়তো ওনাদের একাডেমিক মূল্যায়নগুলি পাচ্ছেন, বেতন বাতাদি বলেন, সম্মান বলেন, পজিশন পাচ্ছেন, নার্সরা সেটাও পাচ্ছেন না। আমাদের পিএইচডি করে আসছেন জাপানি হিসেবে থেকে 3 জন, তারা এসে সে সিনিয়র স্টাফ নার্স বলে জয়েন করেছেন। যদি পদোন্নতি হয়ও, তারা কত বছর পর পদোন্নতি পাবেন এই চলমান সিস্টেমে, সেটা আসলে তারা নিজেরা জানে না। এই জন্য আমরা সবসময় বৈষম্য শিকার। ইভেন স্যার মানে বললে স্যার আবার মাইন্ড করেন কিনা, স্যার সাথে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমার অগ্রজ যারা ছিলেন তারাও স্যারকে অনেক সম্মান করেন। এই সংস্কার কমিশন যেটা ছিল, সেখানে কিন্তু আমরা দাবি করেছিলাম, লিখিত আবেদন করেছিলাম যে সংস্কার কমিশনে নার্স এক্সপার্টদের ইনভলভ করা হোক। আচ্ছা, এই 20-30 জনের একটা সংস্কার কমিশন, সেখানে শুধু চিকিৎসক থাকতে হবে কেন? আচ্ছা, তো সেই সংস্কার কমিশন একজন নার্স, একজন টেকনোলজিস্ট বা একজন ফার্মাসিস্ট কিন্তু করতে পারেন। হ্যাঁ, আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছেন, কিন্তু মূল পরিকল্পনা কি, কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে, আমাদের এক্সপার্ট রয়েছেন, আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, প্রশাসনিক এক্সপার্ট রয়েছেন, ক্লিনিক্যাল এক্সপার্ট রয়েছেন, পদোন্নতি নাই, কিন্তু তারা তো বিদেশ থেকে এক্সপার্ট হয়ে আসছেন, আমরা সেটা পাই নাই। তো অনুরূপভাবে সব জায়গায় আমরা নানাবিধ বঞ্চনার জন্যই, আচ্ছা যাই হোক, নানাবিধ বঞ্চনার জন্য আপনাদের কিন্তু দুঃখবোধ থাকে, কিন্তু এবং অনেক লোড নিতে হয়। এরপরে আমাদের তরফ থেকে আমরা মনে করি আর কি, যে আপনারা তো কমিটেড থাকেন। চিকিৎসকটা অনেক সময় বলেন যে অবশ্যই একজন MBBS চিকিৎসক হওয়ার পরে ইন্টার্নশিপে যখন যাচ্ছেন, খুব ন্যূনতম একটা মানে ভাতা উনি পাচ্ছেন আর কি, খুব দুঃখজনক বিষয়। এই আলোচনাগুলো যখন করি, অনেক চিকিৎসক মানে লাখ লাখ টাকা উপার্জন করেন, এই গল্পগুলো আসে। কিন্তু আসলে পরে এটা আসলে কতজন চিকিৎসক উপার্জনটা করছেন? খুব কম সংখ্যক চিকিৎসক করছেন। অধিকাংশ চিকিৎসকের গল্প হচ্ছে বঞ্চনার। তো এর মধ্য থেকে একাধিক চিকিৎসক আমাদেরকে সৎভাবে বলেছেন যে আসলে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না ডাজন্ট ম্যাটার, আমরা আসলে সেবার জন্য এসেছিলাম আর কি। সুতরাং সেবার আমি দিতে পারছি কিনা সেটা চেষ্টা করা, এবং ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট হলে পরে আমাদের কিছু অধিকারও নিশ্চিত হবে। আমি মনে করি যে বঞ্চনার গল্প অনেক আছে, আপনাদেরও আছে, বুঝতে পেরেছি। কিন্তু রোগীদের এই বেলায় যে গল্পগুলো আসে আর কি, এগুলো একটু ওভারকাম কিভাবে করা যায়, এগুলো কিভাবে সমাধান করা যায়, এদিকে একজন মানে নার্সের নেতা হিসাবে আমার মনে হয় যে আপনাদের পদক্ষেপ নেওয়া দরকার আছে আর কি। এই বিষয়টা একটু স্যারের বক্তব্য শুনবো আর কি, আপনি স্যারকে বলুন। ঠিক আছে, আমি জুয়েল যেটা বললেন, আসলে সংস্কার কমিশনে তো আসলে কিন্তু সবাই ডাক্তার ছিলেন না, আসলে ব্যুরোক্রেটও ছিলেন, জি, বিভিন্ন ধরনের মানুষই ছিলেন, সবাই কিন্তু ডাক্তার ছিলেন না। তো এই জায়গাতে তো তথ্যগত আছে, এবং নার্সের বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন সময় বসা হয়েছে। ডাক্তারদের যারা বিভিন্ন প্রস্তাব দিয়েছে, তারাও কিন্তু নার্সদের বিষয়গুলোতে তারাও প্রস্তাব দিয়েছে, এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও এটা খুবই খেয়াল করছি। কারণ আমাদের কথা হলো যে বাংলাদেশের, আমরা বলেছি যে একটা ওয়ার্কফোর্স প্ল্যানিং করা দরকার। এটা হলো যে দীর্ঘদিন মানে আপনার আসলে কত মানুষ দরকার, কতজন নার্স দরকার, কতজন কি দরকার, এটা কিন্তু একটা টোটাল করা দরকার। আমরা কথা বিশেষ করে নার্সিং কাউন্সিলের আমরা রেজিস্ট্রারকেও কিন্তু ডেকেছিলাম, এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার আমরা কিন্তু বলি নার্সিং কাউন্সিলটাকে ভালো মতো সংস্কার করতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে
নার্সরা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে যে আমাদের কাছে উপস্থাপন করতে পেরেছে সেটা আমার কাছে মনে হয় নাই। আচ্ছা, তারা মোটামুটিভাবে এই যে আজকে যে আলোচনাতে যে বিষয়গুলো, এই বিষয়গুলোও কিন্তু উপস্থাপিত হয় নাই, আসলে আসেনি। দুঃখজনক। কারণ হচ্ছে যে আপনার শুধুমাত্র একটা নয়, আপনাকে হলিস্টিক্যালি ধরেন নার্সিংটা, পুরা নার্সিং পেশাটাকে তো এগোতে হবে। পেশাটা এগোতে হবে কেন? স্বাস্থ্য সেবাটাকে ভালো দেওয়ার জন্য, আন্তর্জাতিক মান করার জন্যই এটা প্রয়োজন। কিন্তু এরকম না যে আমি নার্সিং পেশায় মানে বিএসসি পাস করেছি আমাকে প্রমোশন দিতে হবে, এটা না। প্রমোশনটা হলো আমার রিকোয়ারমেন্ট, রাষ্ট্রের প্রয়োজনে ভালো সেবা দেওয়ার জন্যই প্রয়োজন। কিন্তু এটা কিন্তু নার্সের চাহিদার জন্য না, কিন্তু আসলেই প্রয়োজন হলো, নাহলে আমি তো ভালো সেবা দিতে পারবো না। তো ভালো সেবার জন্যই কিন্তু তাকে আমাকে প্রমোট করতে হবে, ভালো সেবা দেওয়ার জন্যই তাকে পিএইচডি যখন সে করবে, কারণ আমি তাকে অন্য কাজে লাগাবো। যেমন সালমা বললেন যে আইসিটির এক্সাম্পলগুলো যে দিলেন উনি, তো এই বিষয়গুলো, এই শিক্ষাগুলো তো কাজে লাগাতে হবে। কিন্তু দেখা গেছে যে আমি দেখেছি যে স্কয়ার হাসপাতাল থেকেও প্রতি বছর 200-300 নার্স গভর্নমেন্টে চলে যাচ্ছে, যার পরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গ্রামেগঞ্জে, উপজেলাতে পোস্টেড হচ্ছে। তাদের এখানে যে পারফরমেন্স থাকে মানে সব কিছু, সেখানে গিয়ে আর ওটা থাকে না, থাকে না, লস্ট ইট টোটালি। এটা কারণটা হলো কর্মপরিবেশ, কর্মপরিবেশটা ওই লেভেলেই নাই। আর এটা সত্যি কথা, এটা খুবই সত্যি কথা। ডক্টর এবং নার্সদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা এটা খুব কম চিকিৎসকদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে বলে আমার কাছে মনে হয়। যে আমার কাছে মনে হয় না যে তারা যে নার্সিং পেশাটাকে আলাদা করে চিন্তা করা, নার্সিং পেশাটা যেকে নিয়ে যাওয়া। কারণ চিকিৎসা সেবার মানকে ওখানে না নিতে চাইলে, হ্যাঁ আমরা সবসময় বলছি উন্নতি করতে হবে, এটা করতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি করছি কিনা এই জায়গাটা কিন্তু আমরা পিছিয়ে আছি। কিন্তু আমি কিন্তু নার্সদের পক্ষে, মানে আপনি যদি বলেন আমি স্ট্রংলি তাদের পক্ষে। আমি মনে করি যে সব ধরনের জিনিসগুলোকে এগিয়ে নিতে হবে। তাদের বেতন বাড়ানো বা বেতন যেখানে যেটা দরকার, কোনো নার্স যদি ওভারটাইম করে তাকে স্পেশাল দিতে হবে, হেলথ ট্যাক্সে থাকলে যেমন দেয় সেরকম করতে হবে। এবং প্রমোশন, পোস্টিং, কারণ হচ্ছে যে এটা তো অধিকারের প্রশ্ন আছে, নাহলে তো সে মানসিকভাবে ভালো বোধ করবে না। এমন এখন স্কোয়ারে কম্পিউটার আছে, সেখানে ইউজ করতেছে, কিন্তু ওখানে করতেছে না, কারণ উপজেলাতে তার জন্য নাই। আমি যেমন আমার ডিপার্টমেন্টে বিএমইউতে কিন্তু সবাইকে কম্পিউটার দিয়ে দিয়েছি, ইনক্লুডিং নার্সিং স্টেশন। আজকেও আমরা মিটিং করেছি যে নার্সিং স্টেশনে সব কিছু থাকবে, ওটা আইসিবিতে আছে, স্কোয়ারে আছে, 2009 থেকে এভরিথিং আছে। তো টোটালি ডিজিটালাইজ। তার মানে হলো যে আমি যদি কর্মপরিবেশটা ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু আমি পারফরমেন্স পেয়ে যাব। এরাই তো করতেছে, ও তো সরকারিভাবে তৈরি হওয়া। তো বিএমইউতে আমাদের এরা কিন্তু শিখে যাচ্ছে। আমার ডিপার্টমেন্টের কথা, সব ডিপার্টমেন্ট তো আমি বলতে পারবো না, তা আমাদের ডিপার্টমেন্ট, তার মানে এই সুযোগ আছে। শুধু নার্সদের কিন্তু এগিয়ে নেওয়া যাবে, আপনি এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনোই কারণ নেই। আমরা পারবো, সবাই মিলে ভালো করতে পারবো। আরেকটা খাত আমাদের বাকি রয়ে গেছে, ফার্মাসিস্ট। কারণ এখন নার্সদেরকে ওষুধটা ডিসপেন্স করতে হয়। কিন্তু ট্রুলি হোল ওয়ার্ল্ডে কোথাও নার্সরা কিন্তু ওষুধ ডিসপেন্স করে না। ওষুধ ডিসপেন্স করে কিন্তু ফার্মাসিস্টরা। ওয়ার্ডে যাবে, ফার্মাসিস্ট করবে, নার্সদের ধরেন ওষুধটা খাইয়ে দিবে, কিন্তু নার্সকে কোন ওষুধ কে পাবে সে নার্সকে বুঝাই দিবে কিন্তু ফার্মাসিস্ট। এই ওষুধ ঠিক আছে কিনা, এই ওষুধ এখন পাবে কিনা, ফার্মাসিস্ট করে দেয়। তো এই টিম কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু টিম ছাড়া আপনি মনে করেন শুধু মুখে মুখে বলবেন বিশ্বমানের সেবা হয়ে যাবে, এটা আসলে কোনোদিনও হবে না। ধন্যবাদ স্যার, আসলে খুবই চমৎকার বলেছেন। এবং আমরা মনে করি যে আপনি যেভাবে একটা সবাইকে নিয়ে পথ চলার যে একটা চিন্তা, এবং এটা আসলে ভালো মানুষ হিসেবে না, বরং স্বাস্থ্যসেবাটাকে সুন্দর করার জন্য আপনি আসলে এই চিন্তাটা করছেন। এই দিক থেকে আমি মনে করি চিকিৎসকদের, নার্সদের সবাই একটু সমন্বিতভাবে যেন এগিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে সবার তৎপর থাকা উচিত। আমরা শাহিন আপার কাছে একটু আসতে চাই। আমরা মাঝে মাঝেই দেখি যে নার্সরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায়, এবং তাদের ভেতরে বেশ কিছু অসন্তোষও আছে আর কি। এর মধ্যে একটি বিষয়ে আমি দেখেছি আন্দোলন তাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে তারা ইউনিফর্মের জন্য তারা দাবি করেন। আসলে ইউনিফর্মটা আপনারা যেটা এখন পড়ছেন, এটা আপনার সন্তুষ্ট কিনা, বা কেন সন্তুষ্ট নন, বা কেন দাবি করছেন, বিষয়টা আসলে কি? আসলে আমি বারবার যেহেতু আইসিডির ভিতরে ওই এক্সাম্পলটাই চলে আসে। আগে তো আমাদের নার্সদের শাড়ি ছিল, এবং বিএসএমএতে আমার সাথে তো বিরাট কনফ্লিক্টই। শাড়ি বাদ দিয়ে আমরা সালোয়ার কামিজ আনলাম, সেখান থেকে আমার সাথে কনফ্লিক্ট। তো যে আমি যখন আইসিডির ভিতরে আমাদের 2008 ওইখানে এক্সিকিউটিভ ডিরেক্টর আসলেন, একজন মেক্সিকান। তো উনি এসে দেখলেন যে ওইখানে আউটব্রেক করলো, আইসিডিআরবি রেকর্ড আউটব্রেক করলো, এপিডেমিক। তো উনি দেখলেন যে টোটাল কাজটা তো নার্সরাই করতেছে। পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্ট একদম দেখেন নাই হয়তো আপনারা, আপনাদের কথা বলছি। একটা ডায়রিয়ার পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন আসলে আপনি দেখবেন যে পেশেন্ট ডাই অলরেডি।
তো সেই পেশেন্ট নার্সরা আসার সাথে সাথে ডক্টরের অর্ডার অপেক্ষা আমাদের প্রোটোকল আছে, ওখানে প্রোটোকল দিয়ে চলি আমরা। আচ্ছা তো এই প্রোটোকলের পেশেন্ট আসার সাথে সাথে ডাবল চ্যানেল, ইভেন হাত পা 4টা চ্যানেল দিয়ে রানিং আইভি 15-20 মিনিটে 4 লিটার আইভি চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে পেশেন্ট একদম মিরাকলি ভালো হয়ে যাচ্ছে। তো নার্সদের এত পারফরমেন্স, কিন্তু একটা সমস্যা সেটা হলো যে আমরা শাড়ি পরে যখন উপর হয়ে আইভিটা দিতে যাই, এটা শাড়িটা নিচে লাগতেছে, এতে হলো ইনফেকশন ছড়াচ্ছে। আচ্ছা তো তখন উনি হলো আমার নার্স অফিসারদেরকে ডাকলেন যে তোমাদের পারফরমেন্স আমি খুবই ইমপ্রেসড, তবে তোমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে। গভর্নমেন্টে তখনও শাড়ি, তো ড্রেসটা চেঞ্জ করতে হবে। সেটা হলো কি তোমরা চুজ করো, শাড়ি বাদ দিয়ে কি করবা। তো আমরা আমাদের এটা ছিল, ডিজায়ার ছিল, এটা অ্যাপিল, সোল অ্যাপিল ছিল যে শাড়ি আমরা পরবো না। তো ওনারা সাথে সাথে ইউনাইটেড স্কোয়ার আর কয়েকটা হসপিটালে গিয়ে ওই ড্রেসের স্যাম্পল এনে একটা ড্রেস সিলেক্ট হলো, এই যে আমাদের শার্ট প্যান্ট উপরে অ্যাপ্রন, তো সেই সাদা। তো গভর্নমেন্টে কেন ওই যে একটা কালার, আমি ঢাকা মেডিকেল আমার একটা এক্সপিরিয়েন্স, এক রুগী বলতেছে যে আপনার রুগীর ইনজেকশন দিয়েছে বলে যে একটা দারোয়ান এসে দিয়ে গেছে, এই যে জলপাই কালার ড্রেস, ওইখানে সিকিউরিটি গার্ডের যে ড্রেস, দুঃখজনক। নার্সদের সেই ড্রেস, বলে একটা দারোয়ান এসে তো দিয়ে গেছে, মানে একজন মেল নার্স গিয়ে দিয়ে আসছে তাকে। তো এই কালারটা আসলে আপনাদের কাছে কেমন লাগে, যে গভর্নমেন্টের যে ড্রেসটা আছে? তো মানে আমাদের আইসিডির ভিতরে আমরা জাস্ট এটাকে একটা ড্রেস হিসেবেই দেখি আর কি, মানে এখানে আমাদের কোনো রকমের পরামর্শ বা কোনো জুজি। জি হ্যাঁ, আর এই আপনি কি শুধু ওই ড্রেসের কথাই বলতেছেন নাকি অন্য অ্যাপ্রনের? ইউনিফর্মটা আসলে আমি হ্যাঁ, দেখেছি আসলে ইউনিফর্ম। জি এখন গভর্নমেন্টে যারা আছে ওনারা যদি প্লিজ, ওনারা তো এটা চেঞ্জ করার জন্যই, চেঞ্জ করে শাড়িতে তো আর আসবে না। আমি আবার ফেসবুকে আমি একটা কমেন্টেও লিখেছিলাম যে তোমরা আইসিডি ডেরবি ড্রেসটাকে ইয়ে হিসাবে নিতে পারো, মডেল হিসাবে নিতে পারো। আচ্ছা জুয়েল ভাই কি মনে করছেন এই ব্যাপারে আপনি? হ্যাঁ, ওই ইউনিফর্মটা যখন আমাদের বিশ্বব্যাপী, বিশ্বের প্রায় সকল দেশই নার্সেস ইউনিফর্ম হোয়াইট কালার আর কি। আচ্ছা সেটা এক এক জায়গায় ওয়েস্টার্নে শর্ট শার্ট প্যান্ট, আবার আরাবিয়ান কান্ট্রিতে একটু অন্যরকম তাদের কালচার অনুযায়ী, কিন্তু কালারটা ছিল সাদাই। এটা যখন পরিবর্তনের প্রক্রিয়া চলে তখন আমরা তৎকালীন গভর্নমেন্টে, বিগত গভর্নমেন্টে আমরা যারা ছিলেন, যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন, সবার কাছে কিন্তু আমি যাই যে এটা একটা সমস্যা হবে, আপনারা লেখেন। এখন সবাই সব গভর্নমেন্টের আমলে একটু সহানুভূতি চায়, একটু মিশে থাকতে চায়। তখন আমরা 16,000 গণস্বাক্ষর দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আমি উদ্যোগ নিয়ে আবেদনটা করি যে এটা বিশ্বের সাথে তাল মিলে যাচ্ছে না, আনসারদের সাথে মিলে যাচ্ছে, এইগুলো উল্লেখ করি, কিন্তু আমার যেগুলি বলছে উল্লেখ করে আবেদন করি। এই আবেদন করার পরে বিগত সরকারের যারা সহযোগী বা মতাদর্শ যারা ছিলেন তারা এটাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাদের চিহ্নিত করলেন, আমাদের সুগোজ করলেন প্রায় 16 জনকে। আমাদের ঢাকা ইন্ডিয়ান সরকারের সময়? না, আওয়ামী লীগ সরকার। আচ্ছা আচ্ছা। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট সে আসামি ছিলেন, রাষ্ট্রদ্রোহীর আসামি। যাই হোক, সেটা বিভিন্নভাবে আমরা ম্যানেজ করেছি, বাধ্য হয়ে মেনে নিয়েছি, কিন্তু মন থেকে মেনে নেয় নাই নার্স এই ইউনিফর্মটা। আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমলে দরখাস্ত লিখেছি, সেটা বাস্তবায়ন দেওয়া হয়েছে, হয় নাই, বাস্তবায়ন হয় নাই। আবার বর্তমান যে সরকার, ওনাকে বাস্তবায়ন দেওয়া হয়েছে, এটা কাজ প্রক্রিয়ার দিন আশা করি পরিবর্তন হবে। কিন্তু কথা হলো, আপনি দেখবেন যে বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নার্সদের ব্যাপারে খুব পজিটিভ ধারণা। আচ্ছা, মানে এখন যেটা আছে সেটাতে আসলে আপনাদের সুবিধাটা কোথায়? অসুবিধা অনেক ধরনের। এটা অন্য দেশের নার্সরা এই ইউনিফর্ম চেনে না, ডাক্তারও চেনে না। আপনি কিন্তু বলেছেন যে সৌদি আরবেরটা একরকম বা সবই সাথে, কিন্তু ডিজাইনটা আচ্ছা কালচার অনুযায়ী, কেউ বোরকা পড়তেছে, স্কার্ফ পড়তেছে, কেউ হিজাব পড়তেছে, কেউ পুরোটাই গাউন করে নিচ্ছে, কিন্তু কালারটা সাদা ম্যাক্সিমাম। আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমেরিকান সব মানে নমুনা দিয়ে কিন্তু আবেদনটা করেছি। আচ্ছা, তো নার্সেস ইউনিফর্ম এই কালার আসলে যায় না, এটা বিশ্বব্যাপী যায় না, সেটা দিয়ে আমরা চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী ওরা বৈধ আছেন, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, যে কালারই হয়ে যাবে। এখানে সমস্যা ইউনিফর্ম নিয়ে স্যার জানেন কিনা জানি না, স্যার তো সব খবর রাখেন। এই ইউনিফর্মটা এই কালারে আনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, নামটা আমি বললাম না সম্মান দেখানোর জন্য। ওই চিকিৎসক চোখের হইলেও কানে কানে কিন্তু ওই প্রধানমন্ত্রীকে একদম ভুল বুঝাইয়া নার্সদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইউনিফর্মটা বাস্তবায়ন করেছেন। কারণ নার্সদের প্রতি ওনার একটা জেলাসি ছিল মারাত্মক। উনি ছিলেন চোখের চিকিৎসক, কিন্তু
এই কানে কানে এই কথা বলে কান সব- পড়া দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি কি মনে করেন আসলে যদি একরকম হয়ে যায় সেক্ষেত্রে কোনো কোনো বিভ্রান্তি তৈরি হবে কিনা আসলে? আমি নার্সদের কিছু কিছু ব্যাপারে তো আমি আপনাকে আমার যুক্ত থাকার কথা বলেছি। ওই সময়ও নার্সিং স্ট্র্যাটেজি যখন হয়, নার্সিং স্ট্র্যাটেজিটাও কিন্তু অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আমার দেখার সুযোগ ছিল এবং আমার অনেক ইনপুট দেওয়া ছিল, কারণ ক্যানাডিয়ানরা এখানে অনেকগুলো ইনপুট দিয়েছিল এবং আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ক্যানাডিয়ান যারা অ্যাকচুয়ালি ট্রুলি নার্স তাদেরকে দিয়ে যে জিনিসগুলো দেখিয়ে এগুলো করা হয়। তো আলটিমেটলি কিন্তু সেটা হয়েছে। কিন্তু মানে আমি যেটাতে সবচেয়ে বিস্মিত হয়েছি যে এই ড্রেসটা, যেটা আমার কোনোদিনও পছন্দ হয় নাই, এখনও পছন্দ না। মানে আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত এটাকে একদমই পছন্দ করি না। কারণ হচ্ছে ঐতিহ্য একটা, আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ড্রেস দেখেন, বাকিদের দেখেন, আর হোয়াইট কালারের সাথে যেটা যায়, আপনার ডক্টরদের অ্যাপ্রন হোয়াইট, নার্সের ড্রেস, মানে এগুলো কিন্তু মানে আই সুদিং একটা, মানে পেশেন্টের তো জিনিসটা কিন্তু একটা দৃষ্টিনন্দন। কর্ম পরিবেশও সুন্দর হতে হবে। আপনি হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, জলপাই কালারের একটা দিয়ে দিলেন, হ্যাঁ শাড়ি পরাই দিলেন, দিলেন, এটাতে আমি তখন একটা কথা বলেছিলাম যে এই যে আজকে ড্রেসটা পরে তো কোটি কোটি টাকা খরচ হলো, কোটি টাকা খরচ হয়ে গেছে এই শুধু ড্রেস তৈরি করার জন্য, কারণ আমার তো সবাইকে দিতে হয়েছে। তো তাহলে আমি এই কাজটা কেন করলাম? তখন সবাই বললো যে না, সাবেক প্রধান চাচ্ছেন এটা, সেজন্য এটা করতে হলো, কোনো উপায় ছিল না না করে। আর আমি কিন্তু আন্তর্জাতিক সংস্থা লোকজনকেও জিজ্ঞেস করেছি, এটা একদমই ঠিক হয়নি, ও যে উপায়হীন, কিছু করার নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যেহেতু আমরা যখন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ছিলাম, আমরা কিন্তু ওনার কাছে ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছিলাম যে কমিশন রিপোর্টে কি যাবে, ওনাদের পরামর্শ কি, সেগুলো কিন্তু ওনাদের মধ্যে এই পরামর্শগুলো ওনাদের আছে। এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, বা স্বাস্থ্য উপদেষ্টা যিনি নতুন হয়েছেন, এরা সবাই কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবহিত আছে। আশা করি যে এটা দ্রুত পরিবর্তন হবে, আর আমি তো পরিবর্তনের পক্ষে। জি, ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। জুয়েল ব্যক্তি করতে চাই, আমরা দেখি যে আন্তঃপেশা দ্বন্দ্ব এবং কারণে অকারণে একে অপরের বিরুদ্ধে লেগে থাকার একটা ব্যাপার নার্সিং পেশার উন্নয়নটা বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করছি আর কি। বিএনএ কি পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে? হ্যাঁ, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। আন্তঃপেশা দ্বন্দ্ব প্রত্যেক পেশাই রয়েছে, আর আমাদের নার্সিং পেশা হয়েছে কি, এটা অনেক ক্ষেত্রে ওই যে চিকিৎসক সংগঠন বা চিকিৎসক নেতৃত্বে ডোমিনেট হয়। আবার আমরা আমার দীর্ঘ এই কর্মজীবনে দেখেছি, আমি ছাত্র জীবন থেকে নার্সিং সংগঠনের সাথে জড়িত, একাধিকবার আন্দোলনে গিয়েছি, আন্দোলন নিয়ে প্রশ্ন করেছেন, সেটা উত্তর দিব পরে। আমরা দল বড় করার জন্য অনেক কাজে লাগাইতে পছন্দ করি, আমি নিজেও করি, আপনিও করেন। তা নার্সদের এই যে দলীয় একটা রাজনৈতিক যে একটা চিন্তা ভাবনা, এটা চরমভাবে ওই দল বড় করার শিকার। আচ্ছা, সেটা যে কোনো সংগঠনই হোক, তাদের ব্যক্তিগত স্বার্থে এই যে বিশৃঙ্খলা। আমার সরকারের কাছে আবদার থাকবে, এই অনুষ্ঠানের মধ্যে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি করার সুযোগ থাকে, ওপেন করে দেন। আর যদি করার সুযোগ না থাকে, যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুন্দর। আপনি আইন করেছেন, করা যাবে না, আবার করে মানুষকে ট্যাগিং ফিগিং করে দিয়ে মানে হ্যারাসমেন্ট করবে, এটা বন্ধ করতে হবে। সরকারি কর্মচারী সবাই কর্মচারী, সচিব থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই পদোন্নত কর্মচারী সাংবিধানিক ভাষায়। তারা রাজনীতির বসিনের উচ্চারণ করতে পারবে না, এটা বর্তমান আইন। আর যদি করতে পারে তাহলে ওপেন করে দেন, সবাই দলবাজি করবে, সমস্যা কি? আচ্ছা, সমস্যা নাই, এটা খুব দরকার। আর যেটা বলছেন যে আমরা আন্দোলন কেন করি, আজকে আমাকে এখানে বসে প্রশ্ন উত্তর দিতে হয়েছে যে মেডিসিন ইরোর সম্পর্কে। কেন? আমি নার্সদের প্রতিনিধি, নার্সদের সাংগঠনিক কর্মী। 20 সালে আন্দোলন করেছিলাম, 2 মাস 3 মাস 4 মাসের কারিগরি বোর্ড থেকে পাশ করা একটা গোষ্ঠীকে নার্স বানাইতে হবে। স্যার মনে জানে এটা? আচ্ছা, স্যাররা কিন্তু অনেক প্রতিবাদ করেছেন, দায়িত্ব অনেকেই। কারিগরি বোর্ড থেকে তারা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট পাস করেছেন, কারো 2 মাস ট্রেনিং, কারো 3 মাস ট্রেনিং। তাদেরকে 4 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি নার্সদের সাথে সমকক্ষে আনতে হবে। এটা কারিগরি বোর্ড একদম একজন রাষ্ট্রপতির পুত্রকে নিয়ে এই ষড়যন্ত্র করে, সেটার বিরুদ্ধে আমরা মুভমেন্টে যাই। কেন? আজকের এই পরিবেশ আমরা তখন দেখেছি যে এটা যদি নার্স হয়, নার্স হিসেবে কাজ করে, দুর্ঘটনা ঘটবে সামগ্রিকভাবে নার্সদের উপরে পড়বে, স্বাস্থ্য সেক্টরের উপরে পড়বে। আপনি কি মনে করেন যে একটা রোগী মারা গেলে ডাক্তারের বদনাম হয় না? নার্সের বলে হোক, ওয়ার্ড বয় বলে হোক, চিকিৎসকের বদনাম হয়, প্রতিষ্ঠানের বদনাম হয়। জি।
তো সেইগুলি চিন্তা করে কিন্তু আমরা এগুলি আন্দোলন করি। আর সম্প্রতি আন্দোলন করেছিলাম যেটা ইন্টারিম গভর্নমেন্টের শেষের দিকে, দেখেন স্যার কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই চিন্তাগুলি, এই ভাবনাগুলি যদি যারা পলিসি মেকিংয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। পলিসি মেকিংয়ে আমাদের কোনো নার্স প্রতিনিধি থাকে না, যেমন ডিজিকে রাখে, ডিজি তো নার্স না, আচ্ছা, আমাদের কিন্তু সরকারি আমলা এখন ডিজি, পরিচালক আমলা। তো ওনাদেরকে নার্সদের প্রতিনিধি, তাদের নার্সদের যে আসলে চাহিদা, Thinking টা। যে ফিলিংস, নার্সদের যে চিন্তা ভাবনা, দূরদর্শী, কিন্তু নার্সিং নিয়ে তাদের অভিজ্ঞতা নেই। আচ্ছা, তো এখানে সমস্যা দেখা যাচ্ছে একই হাসপাতালে 2 জন নার্সিং সুপারিনটেন্ডেন্ট একই গেটে, আবার আরেক হাসপাতালে একটাও নেই। যখন প্রতিষ্ঠান রিফর্ম করতেছে, সংস্কার করতেছে, উদ্যোগী করতেছে, আমাদের কিন্তু পরিস্থিতি রাখা হচ্ছে না। তো এই ধরনের সমস্যা সব জায়গায় আছে। এই যে কারিগরি বোর্ডের ছেলেমেয়েরা আসতেছে নার্সিংয়ে, এখন অনুমোদন পাচ্ছে, আমাদের তখন বদলি করলো, আন্দোলন করার পরে বদলি করলো মহেশখালী, যেটা স্যারকে বললাম, মানে আন্দোলন থামায় দেওয়ার জন্য। কারণ কিছু হইলেই, পেশাগত কথা বললেই উপরি মহলের মন খারাপ হয়, কোন কে রাজনীতি করে, কে কোন কার সাথে চলে, কোন গ্রুপে চলে, তাদের তার কীভাবে থামানো যায়, এই ষড়যন্ত্র শুরু হয়। এটা হচ্ছে। তো এই আন্তঃপেশা কুন্দর সব জায়গায় আছে। এই যে উপরি মহল বলতে যাদেরকে বোঝায়, আমরা থেকে শুরু করে আমাদের স্থানীয় প্রশাসন বলেন, স্থানীয় নেতৃবৃন্দ বলেন, অন্য পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, তারা তাদের দরকারে, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই গ্রুপিং, আন্তঃকুন্দল পুষতেছে, আর কিচ্ছু না। এই ক্ষেত্রে বিএনএর বক্তব্য হলো যে বিএনএ অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। আমার একটা দলের প্রতি দুর্বলতা আছে, ছাত্র জীবনে একটা দলের সাথে সংযুক্ত ছিলাম, কিন্তু যখন চাকরিতে ঢুকেছি আমি একটু দূরে সরে গেছি। আমি পেশাগত বিষয় নিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে আন্দোলন করেছি, সফল হয়েছি, ব্যর্থ হয়েছি, পানিশমেন্টও খেয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট আমলে আন্দোলন করেছি। যদি আমার ন্যায্য দাবি পূরণ না হয়, আমি আবার আন্দোলনে যাব, পানিশমেন্ট হোক, অসুবিধা নাই। এটা বিএনএর অবস্থান। বিএনএর পক্ষে আমার শেষ বক্তব্য এটাই যে রাজনীতির সুযোগ দিলে সবাই কমন করবেন, না হইলে সরকারি চাকরিজীবীদের রাজনীতি বন্ধ করে দেন। ধন্যবাদ। আপা, আপনাকে শেষ করব, আপনাকে একটু এই যুক্ত করতে চাই এই প্রসঙ্গের মধ্যে। এই যে দলভারির গল্পটা আমরা শুনলাম আর কি, এটা আসলে আপনাদের সেবার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে মানসিকতায় প্রভাব ফেলে কিনা, সেবায় কোনো প্রভাব ফেলে কিনা? অবশ্যই মানসিকতায়। এই দলের শিকার হলাম আমি, দলের শিকার আজকে আমি বিএমইতে নাই, না নার্সিং সুপারিনটেন্ডেন্ট আজকে আমি থাকতাম বিএমইর। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এখন সেই আমার যেইটা কথা যে আমি যদি এম্পাওয়ার্ড হইতে চাই, তাহলে প্রথমে আমাকে ওই যে কম্পেশনেট হইতে হবে, কম্পেশনেট কেয়ারের নার্স হইতে হবে। সেই কম্পেশনেট দুইটা কথা টার্ম আমি বলেছিলাম, এমপ্যাথেটিক এবং রেসপন্সিবল। এমপ্যাথেটিক আগে সেলফ এম্পাওয়ার্ড, হ্যাঁ, এমপ্যাথেটিক এবং রেসপন্সিবল। এমপ্যাথেটিক আর সিম্প্যাথি দুইটা টার্ম আলাদা। এই আমার সকল নার্স, বাংলাদেশের নার্সদের জন্য মেসেজ, এই দুইটা টার্মের মধ্যে আমি যেন সিম্প্যাথেটিক না হই, আমি যেন এমপ্যাথেটিক হই। এমপ্যাথেটিক কি সেটা আপনারা স্টাডি করবেন। আর রেসপন্সিবল হইতে হলে আমাকে এম্পাওয়ার্ড হইতে হবে। তো এম্পাওয়ার্ড হইতে হলে ফার্স্ট আমাকে সেলফ এম্পাওয়ার্ড হইতে হবে। সেলফ এম্পাওয়ার্ড হইতে হলে সেলফ ডেভেলপমেন্ট লাগবে, সেলফ ডেভেলপমেন্টের জন্য সেলফ লার্নিং লাগবে। আরেকটা হলো যে হেলথ কেয়ার নিতে হবে, নিজের পার্সোনাল হেলথ কেয়ার। আগে নিজে সুস্থ না থাকলে আরেকজনের সুস্থ হই। আমি ইনকাম করি কিন্তু দেখা যায় যে আমি প্রপার্টি এই করতেছি, ডেভেলপ করতেছি, কিন্তু আমার স্বাস্থ্যের যত্ন আমি নিতেছি না। আমি নিজের কথা বলি, আমার আইসিডিআরবিতে স্টাফদের দেখার জন্য আলাদা ক্লিনিক আছে, স্টাফ ক্লিনিক বলে। সেখানকার ডাক্তার আমাকে বলে যে আপনাকে নিয়ে জাদুঘরে রাখবো। কেন? আপনার তো ওই যে অনলাইনে করতে হয়, তো নাম লিখাইতে হয় দেখানোর জন্য, আপনি তো 6 মাস একবার নাম লিখান না, তা আমার তো দরকার হয় না। তা আল্লাহর রহমত সেটা আমি অসুস্থ হলে যে সেলফ কেয়ার ফার্স্ট। আরেকটা, আমি শিশু হাসপাতালে আমার একটা ট্রেনিং ছিল অনেক আগে, শাকুর স্যার চিনেন, স্যার ডিরেক্টর ছিলেন। তো ওই স্যার আমার ক্লাসে বলছিলেন যে একজন আর্টিস্ট যখন ডান্স করে, সে ঘামতেছে ডান্স করতে করতে, কিন্তু তারপরও তার ফেসটা থাকে স্মাইলিং। তো আমি অ্যাজ এ ডেডিকেটেড নার্স আমি সবাইকে বলবো যে ওই যে আপনি বললেন যে আমি যখন যাই, আমি তো একটা আশা নিয়ে যাই, আমার অনেক ল্যাগ থাকে পিছনে, হয়তো আমি খাইনি সারাদিন পেশেন্টের জন্য ওরিট ছিলাম এতটা। তো আর আমার আইসিডিআরবির একজন নার্সিং অফিসার আছেন, উনি বললেন যে ধরেন আপনার 2টা পর্যন্ত ডিউটি, এখন 1:58 বাজে, আপনি এতক্ষণে আমাদের আইসিডিআরবিতে এমন দিনও যায় যখন আউটব্রেক করে পার আওয়ার আমরা 60টা পেশেন্টের সাথে ডিল করি। আচ্ছা, পার আওয়ার, এবং ডিজিটালও মেনটেন করতে হয় পাশাপাশি। তো ধরেন আপনি লাস্টে আপনি এই 2 ঘন্টা, এই 7 ঘন্টা আপনি পার আওয়ার অ্যাভারেজ 50টা পেশেন্ট ডিল করছেন। এখন 1:58 একটা পেশেন্ট আসছে, ওইটা হয়তো আপনার কাছে 300 নম্বর পেশেন্ট, কিন্তু ওর কাছে ও 1 নম্বর, ও মনে করতেছে আমি ফার্স্ট আসছি। তো সেই ইমপ্রেশনটা যেন আমার কাছ থেকে পায়।
আচ্ছা, মানে এটা আসলে এই যে দলাদলির কারণে আসলে এই মনোযোগটা নষ্ট হয় কিনা, নষ্ট মানসিকতা হয়, নষ্ট হ্যাঁ, হয়। সেই দলাদলি যে এখন গভর্নমেন্টে, এটা তো আইসিডির ভিতরে নাই এটা। আচ্ছা। তো গভর্নমেন্টে যখন দেখে যে আমি সারাদিন পরিশ্রম করতেছি, আরেকজন গিয়ে হলো ওই যে এখন বলবো কিনা, আমি আগে এটা আমি ওপেনলি বলতাম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সিগনেচার দিলে তার 8 ঘন্টা ডিউটি শেষ। এটা সব দলেই হয় এরকম, যাতে এরকম এখন যখন আমি দেখি যে সে তো সারাদিন কাজ করলো না, সে তো একজন ছেলে নার্স, 11টার সময় বা আপা একটু চা খেয়ে আসি, একটু পরে কিছুক্ষণ পরে এসে আপা নামাজ পড়ে এসে করে আর নাই। দুঃখজনক। ঠিক আছে, এই চিত্রের অবসান হওয়া দরকার। এটা কারা করতেছে? যাদের ওই যে পলিটিক্যাল ফেভারিজম আছে। তো এইটা ওই যে ও বললো যে হয় আপনি স্বীকার করেন যে পলিটিক্স করতে পারবে, আর যদি না করতে পারে এটার জন্য যারা করতেছে তাদের পানিশমেন্ট। এটা যদি একদম শক্ত হাতে স্ট্রংলি এটা হ্যান্ডেল করা হয়, তাহলে আর এই জিনিসটা থাকবে না। স্বাস্থ্য খাতের সুরক্ষার জন্য, হ্যাঁ। রোগীদের সুরক্ষার জন্য এবং স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার জন্য খুব জরুরি বলে আমরা মনে করি। স্যার, এই প্রসঙ্গ দিয়ে আপনি শেষ করবেন, আপনার ভেতরে বহু দুঃখ আছে আমি জানি, আপনি একটু সামারি করে শেষ করতে চাই আমরা, দ্রুত বলবেন স্যার। না, আমি তো আজকের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, স্যার একটু দলবাজির ব্যাপারটা বলবেন, শুধু নার্স না, আমাদের চিকিৎসকদের মধ্যে এই বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, না সেটা হলো যে আজকে যেটা আমরা বললাম, নার্স আমাদের সম্পদ, তাদের ক্ষমতা, এই বিষয়টাকে আমি আসলে আজকের দিনটাতে বেশি গুরুত্ব দিতে চাই। কারণ হচ্ছে যে কনফ্লিক্ট আসলে কোনো সমাধান দেয় না, কারণ আমাদেরকে কাজ করতে হবে, অর্জন করতে হবে। কারণ আমার মতো ছোট মানুষ, আমি যখন 2003 সালের কথাটা বললাম যে আমি থাইল্যান্ড থেকে দেখে আসার পরে যে নার্সের সাথে আমার পরিচয় হয়েছিল ওখানে, জি, তা আমার মধ্যে একটা বিশাল স্ট্রাইক করছিল। হেলথ অ্যান্ড পাবলিক সেক্টর প্রোগ্রাম কিন্তু একটা ন্যাশনাল প্ল্যান, ওই প্ল্যানের মধ্যেই কিন্তু আমি কাজগুলো করছি, এবং এটা কিন্তু আমি কারোর সাথে কথা না বলেই করছি সেই সময়টাতে। পরে কিন্তু এটাই ন্যাশনাল প্ল্যানের অংশ হয়ে গেছে। তো এটাতে শুরুটা হলো যে আমি চাইছি পরিবর্তনটা শুরু হতে হবে কোনো না কোনো জায়গা থেকে। আমি মনে করি যে পরিবর্তনের সূচনা তো হয়েছে, কিন্তু হয়তো পরিবর্তনটা যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি। আমরা রাইট পার্সনটাকে ব্যবহার করতে পারছি না। এখানে অনেক অসুবিধা আছে, বেসরকারি খাতগুলো অনেকগুলো বিশৃঙ্খল, অনেক ডিজাস্টারাস, এবং অনেকখানি মেডিকেল কলেজগুলো যেমন অনেক বেশি তৈরি হচ্ছে, এবং ব্যাঙে ছাকার মতো নার্সিং কলেজও তৈরি হচ্ছে প্রচুর। এটা অবশ্যই সরকারকে একদম কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল কে অবশ্যই শক্তিশালীভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া যেতে পারে। দে হ্যাভ টু কন্ট্রোল দিস। আচ্ছা, বিএমডিসিকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যেমন ডাক্তারদের বিষয়গুলো বিএমডিসি কিছুটা দেখে, কিন্তু নার্সিংয়ের কিন্তু অত্যন্ত দুর্বল। সেটা কিন্তু খুবই শক্তিশালীভাবে দেখতে হবে। এবং নার্সদের এমপ্যাথি বা নার্সদের যে কষ্টটা, মানে আমি নার্সদের কষ্টটার কথা বলি, যে এই যে বললো যে একজন আমলা যখন ওনাদের হয়ে থাকে, তো সে তো আসলে নার্সের কেরিয়ার এবং পেশা সম্পর্কে কিছু জানে না, সে তো বলতে পারে না। জি, তাহলে এরকম লোকটাকে, নার্সের লোকটাকে তার জায়গাটা দিতে হবে, নেতৃত্বে দিতে হবে। এবং প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু যে এমন লোকজনকেই দিতে হবে যাতে করে দলীয় বিষয়গুলোকে আসলে প্রতিষ্ঠানের ভেতরে কোনোভাবেই দলীয় কার্যক্রমে অ্যালাউড না। আপনি হয়তো কাউকে ভোট দিবেন, কাউকে দিতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু দলীয় কার্যক্রম অ্যালাউড না। এটা যদি আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্বাচনী ইশতেহার শুনেন, আমি ইশতেহারে শোনার সময় উপস্থিত ছিলাম সোনারগাঁও হোটেলে, তখন কিন্তু উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছে মেধাভিত্তিক পদায়ন হবে, মেধাভিত্তিক পদোন্নতি হবে, এবং জিনিসগুলো কিন্তু মানে কোনো কিছুই কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করা যাবে না। আমি ডেফিনেটলি ওনার সহধর্মিনী একজন ডাক্তার, ওনারা ইউকেতে দীর্ঘদিন ছিলেন, এবং ওনারা ওই জায়গাতে এগুলো দেখেনি। সুতরাং বাংলাদেশের পার্সপেক্টিভেও কিন্তু প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রতিষ্ঠানের ভেতরে কোনোভাবে রাজনীতি করার সুযোগ নাই। প্রতিষ্ঠানের বাইরে আপনি যেটা করতে চান করতে পারেন, আপনার এলাকাতে করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের ভেতরে করার কারোরই করার কোনো সুযোগ নেই। আর সেবা প্রতিষ্ঠানে তো নয়, সেবা প্রতিষ্ঠানে করার কোনো সুযোগই নাই। কিন্তু তো সেটা যদি আমরা না করতে পারি, তাহলে পরিবর্তনটা আমরা ঘটাতে পারবো না। আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আশা করি, যেহেতু এটি নতুন সরকার এসছে, খুব অল্প দিন হয়েছে, আশা করি যে সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবে নির্দেশনা ছিল, বা বিএনপির ইশতেহার যেরকম ছিল, এবং আমাদের রিফর্ম কমিশনের যে ছিল, খুব দুঃখজনকভাবে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নই করেনি, একটিও করেনি। আপনারা সবাই জানেন, আপনারা সবাই চেয়েছিলেন, কিন্তু সেগুলো করার সুযোগ আছে। সেই সুযোগটা যদি আমরা নিই, আমি মনে করি নার্স, ডাক্তার আমরা একসাথে কাজ করব, এবং ফার্মাসিস্ট প্লাস টেকনোলজিস্ট, এই টোটাল টিমটাকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনের আমরা যদি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা তৈরি করতে চাই, এর বিকল্প কোনো পথ খোলা নাই। জি, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে আপনাদের অভিজ্ঞতা
খুব অত্যন্ত সততার সঙ্গে নির্মোহভাবে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।